प्रथम ग्रहण करुन निउ लोकरंजन अपराध प्रयोजक और कला कौशल बृंदेर शुभ बांगला नववर्ष एवं महाअष्टमी
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের মাইকের চং যেসব খুঁটিতে বাঁধা আছে, দয়া করে সেগুলো দিকে হেলান দিয়ে বসবেন না বা এই দিক ওদিক ঘোরাবেন না। তাতে নাটক শুনতে বা শোনাতে দুটোরই অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চে কখনো আলো জ্বলবে বা নিবে তা থেকে উত্তেজিত হবেন না বা স্টেজের উপর লেজার লাইট মারবেন না। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইক দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো প্রয়োজন থাকে আমাদের সাজঘরে এসে ম্যানেজার বাবুর সাথে দেখা করুন। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বাবা লোকনাথ এবং ঠাকুর অনুকূল চন্দ্রের স্ত্রী চরণ বন্দনা করে শুরু করতে চলেছি 1430 এবং 31 বঙ্গাব্দের যাত্রাপালা তুমি আছো মন বলে তাই। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় খোকন দে, সুর প্রচলিত, নৃত্যে ছবি ছন্দা। শুরু করছি। এস মন্ডল ও কে মন্ডল প্রতিষ্ঠিত, রঞ্জন মন্ডল ও বাপি মন্ডল প্রযোজিত আজকের যাত্রাপালা তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই। ঠাকুর ঘরে বসে বিকৃত কণ্ঠে চিৎকার করবে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি শহরের মেয়ে, এরকম জায়গায় আমি থাকতেই পারবো না। কি আছে এখানে? নাইট ক্লাব নেই, পার্টি নেই, কিছু নেই। নাচ গান জানা মেয়ে আমি, আমার তো নাচ গান প্র্যাকটিস করতে হবে। এখন যাবে কি করে? জগন্নাথ, জগন্নাথ, আরে জগন্নাথ, ম্যারেজ মানে যন্ত্রণা। আমার মনে হয় কোন শিক্ষিত শিল্পী মেয়ের বিয়ে করে সংসারী হওয়া উচিত নয়। আপনি একেবারে ঠিক বলেছেন মেজো বৌদিমণি। ম্যারেজ মানে হচ্ছে রেড সিগন্যাল, মানে গায়ে দাগ লেগে গেল, কোথাও যাওয়া হবে না। আর নন ম্যারেজ মানে একেবারে গ্রিন, মানে অবাধে যাওয়া আসা, যাওয়া আসা, যখন খুশি যার সঙ্গে খুশি যেমন খুশি জুটিয়ে প্রেম করবে।
কোনো বাধা নেই। রাইট ইউ আর। বিয়ে হলেই এক গাদা বাচ্চা হবে, তাদের যন্ত্রণা সহ্য করতে করতে শরীরের ফিটনেসটাই নষ্ট হয়ে যাবে। ও মেজ বৌদিমণি, কানে কানে একটা কথা বলি শুনুন, আরে আপনি সরকারি জন্ম নিয়ন্ত্রণ বিধি মেনে চলুন। আরে বাবা, চলছে বলেই তো এখনো ফিট আছি। ব্যাস ব্যাস, তাহলে কোনো চিন্তা নেই। এবার শুধু ভালো মন্দ খাওয়া আর নাচ গান করা আর মেজাবুকে পটিয়ে পাঠিয়ে হাতের কবজায় রাখা। কি করে রাখে বলতো? সংসারের রকের যে লোকগুলো তো ওর মাথা রেখে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আচ্ছা। শহরের মেয়েদের এসব সহ্য হয়? ভাসুর দেওয়ার যা ফা, একদম যা তা ব্যাপার। আপনাদের শহরের মেয়েদের কাছে যা পা হলো, আমাদের এই গ্রামের মেয়েরা শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ যা ভাসুর নিয়ে সুখে সংসার করার স্বপ্ন দেখে। তাই নাকি? হ্যাঁ গো বৌদিমণি, সেই ছোট্টবেলা থেকে পুতুল নিয়ে খেলতে খেলতে আমাদের এই গ্রামের মেয়েরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যা বাসুর সাজায়, ধুলোবালি ভাত আর ঘাসপালা তরকারি রান্না করে পরম যত্নে খেতে দেয়। বাবারে বাবা, তোর মুখে গ্রামের মেয়েদের কাণ্ড শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। হাসির কথা নয় মেজ বৌদিমণি, হাসির কথা নয়। সেই ছোট্টবেলা থেকে ঘর বাঁধার স্বপ্ন, সুন্দর সংসারে প্রতিচ্ছবি আমাদের এই গ্রামের মেয়েদের মনে একা হয়ে যায়। তাই শৈশব থেকে কৈশোরে পা দিয়ে পূর্ণি পুকুরে ষাট পুজোর নিয়মত করে আর শিবের মতো স্বামী পাওয়ার জন্য শিবরাত্রি পালন করে। গ্রামের মেয়েদের কোনো কাজ নেই আর কালচারও নেই, তাই আজে বাজে কাজের মধ্য দিয়ে সময় নষ্ট করে। সংসারের জন্য এত তপস্যা, এত ঝামেলা আমার বাবু ভালো লাগে না। কেন? আপনাদের শ্বশুর শাশুড়ি ননদ কেউ নেই, ঝামেলাটা আবার কিসে? আরে বাবা, শ্বশুর শাশুড়ি নেই তো কি হয়েছে? শ্বশুর মার্কা ভাসুর, শাশুড়ি মার্কা জ্ঞান দায়নি বড় যা তো আছে। আর ননদ না থাকলে কি হবে? ওই ননদ মার্কা দেওয়ার অত একাই 100। তা যা বলেছেন মেজ বৌদিমণি, আমাদের ছোটদা যেমন আমুদে তেমন ছেলে মানুষ। আরে লেখাপড়া থাকলে কি হবে? সারাক্ষণ নাচ গান হাসি ওই হুল্লোড় করে পুরো বাড়িটা করে মাতিয়ে রেখেছে। স্টপ 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 ইউ! ওই ননসেন্সটাকে আমি দু চোখেই দেখতে পারি না। ওটা না থাকলেই আমি বাঁচি। আর তুই ওর হয়ে আমার সামনে আর কোনোদিন কোনো কথা বলবি না। কেন? যা সত্যি তাই বলছি, আমি তো মিথ্যা বলিনি। আবার আমার মুখের উপর কথা বলছিস? তোর সাহস তো কম নয়। যার সত্যি কথা বলার স্বভাব, তার সাহসটা একটু বেশি হয় মেজ বৌদিমণি। জগন্নাথ! কিন্তু কোনো উপায় নেই, কিন্তু কোনো উপায় নেই মেজ বৌদিমণি। আমি যে ছোট জগন্নাথ, আমার হাত পা দুটোই কাটা, তাই আমার মুখে সত্যি কথাটা শুনতে তোমাদের মতো এই শহরে বিবাহদের মোটেই ভালো লাগে না, মোটেই না। শাট আপ শিক্ষিত চাকর, আমাকে আর শিক্ষা দিবি না। আপনাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা এই ছোট লোক অশিক্ষিত চাকরে হয়তো নেই মেজ বৌদিমণি। কারণ আপনি যে বর্তমান আধুনিক শিক্ষায় ইংরেজি বাংলা নাচ গান অনেক কিছু শিখেছেন, কিন্তু শেখেননি আমার বড় বৌদির মতো সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে গলায় আঁচল জড়িয়ে শাঁখ বাজাতে শাঁখ বাজাতে শাঁখ বাজাতে। রাস্কেল, বয়ে গেছে আমার শাঁখ বাজাতে। আসুক মেজো বাবু, জানোয়ারটাকে যদি এবার থেকে না দাঁড়াতে পারছি তবে আমার নাম চামেলি নয়। আরে দূর দূর, ওইসব ফালতু লোকের কথা না ভেবে গানের সঙ্গে নাচটাকে একটু প্র্যাকটিস করে নি। তা মেজ বৌদি, আজকের আনন্দ মুখর ক্ষণে আমি কি তোমার সঙ্গে নিচে গিয়ে একটু সাহায্য করতে পারি? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেই না, বরং নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলতে ইচ্ছে করছে কি? ছি ছি ছি। কি ব্যাপার?
তুমি আমার নাচ গান বন্ধ করলে কেন? একটা সুস্থ সংসারে তোমার এরকম অশ্লীল নাচ গান দেখে আমার লেপ মুড়িতে ঘুমোতে ইচ্ছা করছে বলে। এই যে আমি না তোমাকে কতবার বলেছি আমার সঙ্গে একটু হিসেব করে কথা বলবে? আমিও তোমাকে অনেকবার বলেছি আমাদের এই সুখ শান্তি সংসারে তুমি একটু পা টিপে টিপে চলবে। কথাটা তোমার না তোমার বর্তা বৌদি তোমাকে শিখিয়ে দিয়েছে? ওরা শুধু শিখিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, সেই সঙ্গে অধবের শরীরে অনেক রং মাখিয়ে দিয়েছে। কি বলতে চাও তুমি? পাশের ঘরে বড় বৌদি সংসারে মঙ্গল কামনায় ব্রত করেছ তুমি সেখানে না গিয়ে এখানে ডিস্কো গানের তালে তালে নাচছো গাইছো, তোমার লজ্জা করে না? কি করে করবে? আমি যে লজ্জার সাথে এক সোজায় শুয়ে থাকি। তোমার অস্থিমজ্জায় ভদ্রতার লেশ মাত্র নেই। সংসারে কোনো সুস্থ নিয়মে তুমি মানো না। তুমি মধ্যে আমার ক্যারেক্টারটাই জানো না। জানি বিয়ের আগে তুমি ফাংশনে নাচতে গাইতে, আর তাই থেকে ইয়াং ছেলেরা তোমাকে নিয়ে মাতামাতি করতো। সেই ছিল তোমার মেস্তা আমাকে আগে থেকে পছন্দ করতো, এবং তোমার বর্তা আমার দাদার সঙ্গে কথা বলে এ বাড়িতে বউ করে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? বেটে বৌদি, তোমার জীবনের প্লেনটাকে একটু ব্লেম করে চালাও। মেশিনারি কমপ্লেক্স থাকলে সারিয়ে নাও, তা না হলে নাম্বার ল্যান্ড খুঁজে পাবে না। ল্যান্ড কেয়ারফুল মিলন, ফার্দার এইভাবে আমার সঙ্গে কথা বললে বিজনের ছোট ভাই বলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। ভুল বললি রে মেজো, যে মেয়ে স্বামীর নাম ধরে ডেকে স্বামীকে অপমান করে সে তো নিজের সম্মান নিজেই রাখতে পারে না। ও বাবা, পরনে লাল পাড় শাড়ি, কপালে সিঁদুরের টিপ, হাতে পুজোর থালা, এ যেন রঙ্গমঞ্চে পূজারিনীর প্রবেশ। পূজারিনীর প্রবেশের সাথে সাথে পশারিনীর কিন্তু প্রস্থান হয়ে যাওয়া উচিত ছিল। কি বললে? আমি পশারিনী? না না, তুই কেন পশারিনী হতে যাবি? তুই তো মেজো ঠাকুরপোর মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিব অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী। তাই বলে আমি কেন বুঝতে পারছিস না যে সব সংসারে দেওরা থাকে সব বৌদিদের সঙ্গে একটু একটু খুনসুটি করেই থাকে? বড় বৌদি, ওই আধুনিক মেজবৌদিকে জিজ্ঞাসা করো তো খুনসুটি কথাটা মানে ও জানে কি জানে না? জানি কি জানি না, তাই এভিডেন্স খুব শিগগির পেয়ে যাবে। তুই চুপ কর তো মেজো, মনে কর না এটা দেওর ভাজির মস্করা কিংবা মৌচাকের দোকানে রসে ভরা রসকোড়া। এই হতভাগা, এ তুই কি করলি? দেখলি তো মেজো ছেলেটা কেমন পেটুক, বলা নেই কোয়ানে কোথা থেকে এসে প্রসাদের থালা থেকে একটা মিষ্টি নিয়ে খেয়ে ফেললো। তা তো নিজের চোখে দেখলাম। নচিন্তা চামলি ম্যাম সাহেব, পুরোটা খেয়ে ফেলিনি, এখনো কিছুটা রেখেছি। নাও হ্যাঁ করো। আমি তোর মুখেই দিয়ে দিচ্ছি। এই খবরদার বলছি, আমার গায়ে তুমি হাত দেবে না। তোমার পায়ে হাত দিয়ে বলছি তোমার আধুনিক রাগের মিটারটাকে কমিয়ে এদেশের চিরন্তনী বৌদিদের মতো তুমি বড় বৌদির কাছ থেকে হাত পেতে প্রসাদটা চেয়ে নাও। প্রসাদ চাইবো আমি, কিন্তু কেন? স্বামী সংসার আর সন্তানের মঙ্গলের জন্য রে মেজো। তোমরা দুই দেওয়ার ভাজে লেকচার দিয়ে যাও, আমি এখানে বসে বসে দেখি। নাও শুরু করো বৌদি। আর আমি ততক্ষণ না তোমার আঁচলে হাত মুখ মুছে নি। এই হতভাগা, এ তুই কি করলি? আমার শাড়ির আঁচলে তুই হাত মুখ মুছলি, পিমড়ে ধরবে যে। এতটা বয়স হলো সেই পুরনো অভ্যেসটা গেল না? সেই ছোটবেলা স্কুল থেকে ফিরে খাওয়ার পর হাত মুখ ধুয়ে আমার শাড়িতে সেই যে হাত মুখ মোছা শুরু করেছিলি, আজও তুই যদি কোনোদিন আমার শাড়িতে হাত মুখ মোছে না তাহলে মুছবো না, মুছবো না বৌদি, মুছবো না। তোমার শাড়িতে আমি কোনো দিনই হাত মুখ মুছবো না। কেন জানো? ওই আধুনিক মেজ বৌদির রং বেরঙের শাড়িতে লেগে আছে কত অশ্লীল নাচ গানের ছন্দ। আর তোমার শাড়িতে আছে, তোমার শাড়িতে আছে কেমন যেন একটা মামা बन के रसाया मैं तुझको थाम लूं, उठ के रब से पकड़े मैं तेरा नाम लूं। बन के रसाया मैं तुझको थाम लूं, उठ के रब से पकड़े मैं तेरा नाम लूं। रख से पल को तले हो जा करूं तेरी, तुझे बता तेरे सिवा क्या जिंदगी मेरी। मैं तेरे सपनों की रंग में गला, तेरी उंगली पकड़ के चला, ममता की आंचल में पाला। तू मेरी माँ, मैं तेरा लाडला, माँ तू मेरी माँ, मैं तेरा लाडला, मैं तेरा लाडला, मैं तेरा लाडला। ও বাবা, তুমি তো কাব্য করতে জানতাম, আজকাল আবার গান গাইছো দেখছি। তা তো তুই গেলেন গাইতে হবে মেম সাহেব, আর না গাইলে সবার সামনে তোমার ওই সব বয়ফ্রেন্ডরা যে তোমার এই লাইফ পার্টনারকে নোহেয়ার করে দেবে। ঈশান করে মেঘে জমেছে বাতাসে জড়ের পূর্বাভাস, ক্লান্ত পথিক আশ্রয় খোঁজেই ঘন ঘন ফেলে দীর্ঘশ্বাস।
অসহ্য অসহ্য, সবসময় গান আর কবিতা, এটা যেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। এখান থেকে কোনো রকম পালাতে পারলেই বাঁচ। দাঁড়াও দাঁড়াও বৌমা দাঁড়াও। বলুন। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি সন্ধ্যাবেলা ঠাকুরের গান না গিয়ে কি গান গাইছিলে বৌমা? কেন? অন্য গান। কেন তুমি ভজন গান জানো না? ভজন গান ভজনে যে অনেক ওজন বর্দা, তাও গাইবে কেমন করে? মেজো ঠাকুরপো, তুমি তো সাদা মনের মানুষ, দিনরাত তোমার কাব্য নেই। হ্যাঁ, তাই তো তোরা বুঝতে পারছিস না, কত বাধা এসে মাঝে মাঝে আমাকে ধাঁধায় ফেলে দিয়েছে। দেখুন, আপনারা সবাই মিলে আমার দিকে কাদা ছুটতে চাইবেন না। তবেই। আর তোমাকে বলছি শোনো, ওই ভক্তি ভাবটা তোমাদের বোদারেশন বলে ওটাকে আমাকে অপারেশন করে ওয়েস্টার্ন হতে হবে, এটা কি তোমার কথা? না, এই সংসারে আমার কোনো কথা নেই। সব কথার শেষ কথাই হলো আমার বর্দা আর আমার বড় বৌদি। বিজন, দাঁড়াও দাঁড়াও মেজা, দাঁড়াও। আমি তোমাকে একটু ভালো করে দেখি। কি দেখবি রে ভাই? দেখছি মা বাবা মারা যাওয়ার পর যে দাদা বৌদি নিজেদের ধূপের মতো পুড়িয়ে পুড়িয়ে আমাদের গায়ে সুগন্ধ ছড়িয়েছে, সেই দাদা বৌদির স্নেহের আঁচলে তুমি সেদিন যেমন ঘুমিয়েছিলে, আজও তুমি ঠিক তেমনি ঘুমিয়ে আছো মেজদা। মিলন? সত্যি সত্যি তুমি ঘুমন্ত মেজদা, আজও তুমি ঘুমন্ত। এই যে, আমি তোমাকে আর তোমার দাদা বৌদিকে বলে দিচ্ছি, ওর ওই বাক্যবান আমি আর সহ্য করবো না। আচ্ছা মেজো বৌমা, তুমি কি কোনোদিন ভালো করে রাতের আকাশটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তাহলে বলো তো বৌমা, রাতের আকাশে পর পর সাজানো তারাগুলো যেমন আকাশের সৌন্দর্যকে বৃদ্ধি করে, তেমনি হঠাৎ ওই ঈশান কোণের কালো মেঘ এসে সেই তারাগুলোকে যদি ঢেকে দেয়, তখন কেমন লাগে বৌমা? সঠিক প্রশ্নই করেছো দাদা, আর সেই জন্যই কবি লিখেছিলেন। মেজো ঠাকুরপো, তুমি চুপ করো তো, তোমার ওই কাব্য শুনতে শুনতে আমি প্রসাদ দিতেই ভুলে গেছি। আরে দাও বড় বউ, দাও প্রসাদ, দাও প্রসাদ, দাও প্রসাদ, দাও। হ্যাঁ, এই নে মেজো, এই প্রসাদটা নিয়ে এই ঠাকুরের মালাটা তুই গলায় পরে নে। এসব মালা আমার গলাতে মানায় না। মেজো, এ তুই কি করলি মেজো? ঠাকুরের মালা তুই মাটিতে ফেলে দিলি। বৌমা বৌমা, সুতো দিয়ে গাছা ফুলের মালা তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, ওরকম মালা আমি অনেক দেখেছি, বিয়ের আগে ফাংশনে নাচ গান করে। মেজো, বিয়ের আগে ফাংশনে নাচ গান করে অনেক মালা পেয়েছিস ঠিকই, কিন্তু একবার ওকে ভেবে দেখেছিস? সেই মালা যে সুতো দিয়ে গাঁথা হয়, সেই সুতো রেখে কেউ যদি হ্যাঁচকা টান দিয়ে ছিঁড়ে দেয়, তখন ফুলগুলোর কি অবস্থা হয়? অথচ এই ফুলগুলো কত কষ্ট করে ফোটে। একেবারেই সত্যি কথা, আর সেই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন। আচ্ছা, আপনারা আমাকে কি বলতে চাইছেন বলুন তো? ওনারা বলতে চাইছেন এই যে বর্দার বড় বৌদি স্নেহের সুতো দিয়ে এই সংসারের মালাটা গাঁথা হয়েছে। আর সেই মালার সুতোটাকে তুমি হ্যাঁচকা টান দি ছিঁড়ে ফেলে না মজবুত বৌনি। ও বাবা, এটা কি ভদ্রলোকের বাড়ি না জ্ঞানের ফ্যাক্টরি? একটা করে মনে রাখবেন, ফ্যাক্টরি কর্মচারীদের বিক্ষিপ্ত আন্দোলনে উৎপাদন ব্যাহত হয়। তুই চুপ কর। আমাদের সংসারের কোনো ব্যাপারে তুই নাক গলাবি না। মেজো বৌমা, যা বলেছো দ্বিতীয়বার জগন্নাথকে কাজের লোক হিসেবে ছোট করবে না, কারণ জগন্নাথ আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকলেও এই সংসারে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ওর অবদান জড়িয়ে রয়েছে। তাতে আমার কি যায় আসে? আসে যায় বৌমা, আসে যায়। তাই তো এই জগন্নাথ আজ থেকে আমাদের আরেক ভাই। তাই মামার বাড়ি যায়। সব দেখে আর বাঁচি না, এ যেন সবার মধ্যে কাব্য। হ্যাঁ, সেই জন্যই তো ভট্টাচার্য কোম্পানির এই ক্যাশবাক্সের চাবিটা। Yes, এই চাবিটা। হ্যাঁ রে জগন্নাথ, বড়দা? এই চাবিটা আমি কাকে দিই বলতো? বড়দা, এই চাবিটা, হ্যাঁ। এই চাবিটা আপনি বড় বৌদির হাতেই তুলে। হ্যাঁ, বড় বউ। এই চাবিটা আমি আমার ছোট ভাই মিলনের হাতেই তুলে দিলাম। তুমি আমাকে বাঁচালে বর্দা, তুমি আমাকে বাঁচালে। এসব তো আমি কোনোদিন চাইনি। বিষয় সম্পত্তি আমার একেবারেই ভালো লাগে না, তাই তুমি আমাকে মুক্তি দিয়েছো দাদা। দেখবে এবার আমি সত্যি সত্যি সাধনায় সিদ্ধি লাভ করব, আর মনে মনে বলবো কবিগুরুর লেখা সেই ছন্দ। মনে ভাবিলাম মরে ভগবানে রাখিও না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। ঠিক আছে, এবার আমিও দেখবো ওকে চাবিটা দেওয়া হলো কি কি শর্তে। বড়দা, হ্যাঁ। বড় বৌদি, ছোটদা, তোমরা সবাই শোনো। বলো। আমাদের এই জ্ঞানের ফ্যাক্টরিতে ওই মহিলা কর্মী চলিবে না। তার মানেটা বড়দা, একটা নতুন মহিলা কর্মী নিয়োগ করিতে হইবে।
একদিকে আমার হাতে কোম্পানির ক্যাশ বাক্সের চাবি তুলে দেওয়ার জন্য মেজ বৌদি মেজদার কানে কুমন্ত্রণা দিচ্ছে, আর অন্যদিকে বড়দা বড় বৌদি জগন্নাথ দা আমার বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছে। কিন্তু কিন্তু আমি তো মালাকে ভালোবাসি, মালাও আমাকে ভালোবাসে। তবে আমি আমাদের বিয়ের কথাটা বড়টাকে বলবো কেমন করে, এমন পড়েছে ওই জগন্নাথ দাকে দিয়েই কথাটা বড়টাকে বলবো। তাকে যাই সেই পদ্মদিঘির পাড়ে, যেখানে আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমার ভালোবাসার পাত্রী সেই মালা। মালা আমার নাম দীপক পানিক রায়। এখন আমার অনেক কিছুই চাই, তাই তোরা যে যা বলিস ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। এখন আমি সব রাজনীতি করি, কখনো এর কাছে গিয়ে বলি আমি তোমার, আবার কখনো ওর কাছে গিয়ে বলি আমি তোমার। তাই আমি এখন একটা নতুন রাজনীতি করব ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি সুজন ভট্টাচার্যের বাড়িতে, যেখানে আমার ছোট বোন চামেলি সংসারের মধ্যমণি হয়ে বসে আছে। তাই আমার প্রথম কাজ প্রেমে হাবুডুবু খাওয়া, মিলন এবং মালাকে নাকানি চোবানি খাওয়ানো। ওদের বসালো ভালোবাসাই হবে আমার বোন চামেলির হাতের জ্বলন্ত মশাল। শয়তান রসে সুজন ভট্টাচার্য সেদিন আমার ভগ্নিপতির হাতে ক্যাশ বাক্সের চাবিটা না দিয়ে চাবিটা দিয়েছে ওর ছোট ভাই মিলনের হাতে। না ওকে আমি হাতে মারবো না, ওকে মারবো আমি হাতে। আর কিভাবে মারবো না সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো। মনে রাখবেন আমার নাম দীপক পানিক রায়। এখন আমার অনেক কিছুই চাই, তাই তোরা যে যা বলিস ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। মুখে মিষ্টি মধুর ভালোবাসার কথা শুনতে শুনতে আমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। লোকে বলে মেয়েরা প্রেমে পড়লে নাকি পৃথিবীর সব কিছু ওরা সুন্দর করে দেখে, কিন্তু আমি তো তেমন মেয়ে নই। আমি তো লেখাপড়া জানা মেয়েদের মতো ওর সঙ্গে প্রেম করিনি, আমি তো প্রকৃত ওকে ভালোবেসেছি। আজকালকার মেয়েরা কি জানে ভালোবাসার সঙ্গে প্রেমের কত তফাৎ? মিলনের সঙ্গে আমার প্রথম আলাপের দিন সে আমাকে বলেছিল, জানো মালা, প্রেম হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। সে যেমন বারবার মাটিতে আছড়ে পড়ে ছড়িয়ে দেয় তার প্রেমের লবণাক্ত স্বাদ, তেমনি ভালোবাসা হচ্ছে নিস্তরঙ্গ দিঘির জলের মতো, যে জলে ফুটে থাকে শ্যাপলা, শালুক আর রং বেরঙের পদ্ম। কত কথা বাদ দিয়ে এখন বলো কেন এসেছো? তুমি যে আমার নাম ধরে ডাকলে। কখন ডাকলাম? যখন পশ্চিম দিগন্তে সূর্যদেব ডুব দিচ্ছিলেন ঠিক তখন। তখন যে ফুলেদের ঘুমোবার বেলা। আর তো অনেক ফুল আছে যাদের পাপড়ি মেলারও পালা। এই কি দেখছো অমন করে আমার মুখের দিকে চেয়ে? দেখছি তাজমহল, হীরাঝিল, নাটোরের বনলতা সেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখে তার শ্রাবন্তী সাবুস্তির কারুকার্য। না আমি অত বড় নই, সামান্য এক মাটির প্রদীপ। সন্ধেবেলায় তুলসী তলায় জ্বলে থাকা স্বপ্ন দেখি, ছোট ছোট কথা সুরের সুতোই গেথে জীবনটাকে করে তুলতে চাই হাসি খুশিতে সঙ্গীতময়। গ্রাম্য ভাষায় তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। কিন্তু মশাই, এখনো তো তোমার গা থেকে গ্রামের মাটির সোদা গন্ধ যায়নি। তোমার গা থেকে এখনো ভিটে মাটির সোদা গন্ধ বেরোচ্ছে। আমার গায়ে কিসের গন্ধ তুমি জালে কি করে? বলবো না, থাক। এই বলো না। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ এই চোখে সাগরের মিল। আমি গাইছি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ এই চোখে সাগরের মিল। আমি গাইছি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝরঝর কনক চাপা, না বলা কথা থর থর আদর কাঁপা। কবরিতে ওই ঝরঝর কনক চাপা, না বলা কথা থর থর আদর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ এই চোখে সাগরের মিল। আমি গাইছি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। বুঝি মনে মনে হয়ে গেল মিল, বুঝি মনে মনে হয়ে গেল মিল। ঠিক এই
ব্যাপারটাকে মূলধন করে আমি সুজন ভট্টাচার্যের বাড়িতে রাজনীতির গোলটা আমি ঢুকিয়ে দেবো। তারপর আমার বোন চামেলির খানে মন্ত্র দিয়ে ওদের সংসার যন্ত্রটাকে আমি অচল করে দেবো। আচ্ছা, আলো আধারিতে মালার মুখটা আমি ঠিক রকম দেখতে পাচ্ছি না, তাহলে কি আমি একটু এগিয়ে যাই? পেছন থেকে কেউ দেখে ফেলতে পারে। আমার নাম দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই, তাই তোরা যে যা বলিস ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। এই শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। পাড়ার লোকের আমাদের নিয়ে অনেক কথা বলা বলি করছে। তাই নাকি? মামার বাড়িতে থাকি, মামিমার ভয়ে আমি ওদের কিচ্ছু বলতে পারি না। মালা? তাই লজ্জার মাথাকে তোমাকে বলছি, তুমি এই যন্ত্রণার হাত থেকে আমাকে বাঁচাও, মালা? না হলে শেষে আমি হয়তো আত্মহত্যা করতে বাধ্য হব। না না বলে না, ও কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করো না, তাহলে আমি দাদা বৌদিকে বলে না আমাদের বিয়ের দিন ঠিক করে ফেলবো। তোমার বেশটা মেজো বৌদিকে বলবে না? আরে মেয়েটাকে তো বলবোই, কিন্তু মেজো বৌদিকে বলে কোনো লাভ নেই। কেন? ওর তো আমাদের কোম্পানি ক্যাশ বাক্সে চাই, মেয়েটাকে না দিয়ে আমাকে দিয়ে দিয়েছে বলে আচ্ছা। মেজো বৌদির মুখ ফুলে একেবারে লাল। এই যে দাদা ভাই, আপনাদের হয়েছে, এবার লাইনটা আমার একটু দিন। আর কে যেন কথা বলছি বলে মনে হয় না? হ্যাঁ, কি হলো, আপনারা উঠেছেন? হ্যাঁ উঠে চলেছি, কিন্তু আপনি এভাবে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমরা খাটে বসে একটু কথা বলছিলাম। আচ্ছা। আপনি আসুন আসুন আসুন। তাহলে লাইন ক্লিয়ার? আগে হ্যাঁ, clear। তাহলে এবার আমি আরে জগন্নাথ দা, তুমি বেশ বেশ বেশ, এবারে আমি একটু নিশ্চিন্ত হলাম, আর আমাকে খুঁজতে হবে না। আর কি খুঁজতে হবে না গো? মেয়ে গো মেয়ে। মেয়ে? হ্যাঁ, এই তো ভালো মেয়ে পেয়ে গেছি। আর কি পাগলের মতো বলছেন আপনি? আরে না না, পাগল টাগল কিছু নয়, ও তোমার ফ্যামিলির একান্ত প্রয়োজনে পারছো না। এক কথায় আমার দাদার মতো। ম্যানেজ শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর, শোনো, শোনো, পিতা বিশ্বনাথ ঠাকুর, মাতা মায়াবিনী ঠাকুর, থাকেন গোবরডাঙ্গা, জেলা হচ্ছে দিদিমণি, একেবারে এই জগন্নাথ দা, তোমার ডিগ্রিগুলো ভালো করে শুনতে হবে, ডিগ্রিগুলো। হ্যাঁ এই দিদিমণি, আমার ডিগ্রি হচ্ছে MBBS। তার মানে তুমি ডাক্তার? আরে ডাক্তার হতে হবে কেন? এম মানে মা, বি মানে বাবা, বি মানে বেকার, এস মানে সন্তান, মা বাবার বেকার সন্তান। বাপরে বাপ, হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে গেল। আরে দম তো বন্ধ হবেই। বর্তমানে এমপ্লয় অফ ভট্টাচার্য কোম্পানির জুতো সাইজ থেকে চণ্ডীপাঠ আমার এই নখদর্পণে। রান্না বান্না আর রান্নাঘর সাজাতে একারণে আমার PhD করা আছে। তাই নাকি? হ্যাঁ গো দিদিমণি, আমার বাড়িতে চলো, দিলে বাকি ডিগ্রিগুলো দেখাবো। আর একটা সাবজেক্টে PhD করতে পারলেই তো সব ডিগ্রিগুলো আমার এই পকেটে চলে আসবে। আচ্ছা ছোটদা, এখন আসল কথাতে আসা যাক। আসল কথা? হ্যাঁ, আচ্ছা দিদিমণি, কতদিন ধরে একলা খেলছো? তার মানে? মানেটা বলছি কানে কানে, ভালো জায়গায় এসে করবো দেছো, চাপটে ধরো, নাহলে পশ্চাতে হবে যে। জগন্নাথ দা? ছোটদা, এবার আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে বড়দাকে বলি, আরে কি বলবে? বড়দা গো, ছোটদার জন্য আর মেয়ে খুঁজতে হবে না, আমি একেবারে ভালো মেয়ে পেয়ে গেছি। জগন্নাথ দা, এবার একটা ভালো দিন দেখে ওদের চার হাত এক করে দিন। আহ আহ আহ। পাখির নীড়ের মতো চোখ তোলো নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শেষে শিশিরের সন্ধ্যের মতো, সন্ধ্যের আগে পাখায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং ফিকে হয়ে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আচ্ছা চামেলি, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে? কেন পশ্চিম দিকে উঠবে কেন? আরে তুমি আজ বৌদির মতো চিরন্তনী সেজে আমার সঙ্গে কবিতা আবৃত্তি করলে তো, তাই? হ্যাঁ, আজ আমার ইচ্ছে করে তোমার সঙ্গে কবিতা আবৃত্তি করার। এই বাহ, তোমার এই পরিবর্তন দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আরে বাবা, এতে আবার অবাক হওয়ার কি আছে? শরীরের অর্ধেক অংশ বার না করে যে শাড়ি পরতো না, তার মাথায় আজ ঘোমটা, শীতিতে সিঁদুর, পায়ে আলতা। আরে দাঁড়াও দাঁড়াও, আমি একবার দাদা বৌদিকে ডেকে আনি। এই, তুমি দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। শোনো, ও বাবা, তুমি আজ আমার নাম না ধরেই ডাকলে। এই ব্যাপারটা দাদা বৌদি জানলে না সত্যি সত্যি অবাক হয়ে যাবে। না গো না,
আজ ওদের কাউকে ডাকা যাবে না। আজ আমি আর তুমি অনেকক্ষণ থাকবো। তুমি থাকবে আমার পাশে আর আমি থাকবো তোমার পাশে। যেন দক্ষিণের জানালা খুলে এক বাতাসে ফুলের গন্ধ শুকছে প্রেমিক প্রেমিকা। তখন রাত কত? অনেক অনেক রাত। আকাশে চাঁদ আছে তো? ফুলমোর যাকে বলে পূর্ণিমা। আমি যদি দক্ষিণের জানালা, তুমি হবে দক্ষিণার মলয় বাতাস, আমি হব শরতের পূর্ণিমা, তুমি হবে কোজাগরি রাতের আকাশ, রাতের আকাশ। আমি যদি দক্ষিণের জানালা, তুমি হবে দক্ষিণার মলয় বাতাস, আমি হব শরতের পূর্ণিমা, তুমি হবে কোজাগরি রাতের আকাশ, রাতের আকাশ। আমি যদি দক্ষিণের জানালা। আমি যদি দেখি ভোলা পথের বোন, তুমি হবে মোর মনের সূর্যকিরণ। আমি যদি দেখি ভোলা পথের বোন, তুমি হবে মোর মনের সূর্যকিরণ। সোনা নদীও জেলে নিবুঝ পাখি মেলে, সুখী হবে দেখে তুমি আমার পরা। আমি যদি দক্ষিণের জানালা, তুমি হবে দক্ষিণার মলয় বাতাস, আমি হব শরতের পূর্ণিমা, তুমি হবে কোজাগরি রাতের আকাশ, রাতের আকাশ। আমি যদি দক্ষিণের জানালা, লা 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 লা। সেদিন দাদার দিদিকে আমি খুব অপমান করেছিলাম। এখন চলো না আমি ওদের কাছে ক্ষমা চেয়ে আসি। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন চলো দাদার বৌদির কাছে ক্ষমা চেয়ে নেবে। চলো একটু দাঁড়াও বিজয়। দাদা। চামেলি ক্ষমা চানোর আগে তোমাকে না দেওয়া চাবিটা তোমার দাদাকে তোমার হাতে ফিরিয়ে দিতেই হবে। দাদা আমার হাত থেকে চাবি কেড়ে নিয়েছে, এ কথা আপনাকে কে বলবে? সরাসরি কেড়ে নেয়নি, তবে কায়দা করে কেড়ে নিয়েছে। কায়দা করে কেড়ে নিয়েছে? নিশ্চয়ই। আরে ভাই, আমি দীপক পানিক রাই, আমি সব বুঝতে পারি। এখন তোমাকেও কায়দা করে ঠাকুরপুর হাত থেকে চাবিটা কেড়ে নিতে হবে। ও তাই বুঝি বেশ কায়দা করে সেজে গুজে ওই কায়দাওয়ালা ভদ্রলোককে নিয়ে আমাকে কায়দায় ফেলতে এসেছো। কিন্তু ওই পুষমন্ত্র আমার কানে ঢুকে কোনো লাভ হবে না। কি বললে? আপনারা ভাই বোন মিলে যে চক্রান্তের জাল গুনেছেন তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী জাল আমি গুনতে পারি। তুমি তোমার দাদা বৌদির আসল চরিত্রটা ধরতে পারোনি কেন? আমি কি করছি কাকা? বোকা, তুমি বড্ড বোকা। তাই তো শুভ বোকার মতো তোমার সবুজ মনে ওরা যে গরল ফেলে দিচ্ছে তা তুমি বুঝতেই পারোনি। তুমি তো দিনদার শুধু কাপড়েই ব্যস্ত। সংসারের আসল গর্তটা যে কোথায় তা তুমি দেখতেই পাও না। দেখবে দেখবে দেখবে, এবার তুমি হারবে আর ওরা জিতবে। আমি হেরে যাব? নিশ্চয়ই। তোমার তখন হারের পালা শুরু হয়ে গেছে পিছনে ভরচার। কারণ এই সংসারের ক্যাশ বাক্সের চাবিটা তোমার ছোট ভাই মিলনের হাতে চলে যাবার পর থেকে। চাবিটা তোমার দাদা তোমাকে ইচ্ছে করে দেয়নি। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। এতবার ভাবার কি আছে বিজয়? আছে আছে, কোথায় কমা আছে, কোথায় পূর্ণচ্ছেদ আছে, কোথায় হাইফেন আছে, সেগুলো ঠিক মতো বুঝতে না পারলে যে এই সংসার ভাঙার ছড়াটা মুখস্থ করা যাবে না। আমি এক্ষুনি গিয়ে আমার দাদা আর বৌদিকে বলবো, দাদা বৌদি আমার বউ আর তার ভাই মিলে হাত তালে সবকিছু এলোমেলো করে দিয়ে আমাদের এই সংসারটাকে নিয়ে ছাপ্তার বাজাতে চাইছে। সীমন্ত সওদাগরের স্বপ্নে সপ্তদিঘা মধুকরের বোধ ভরা ডুবি হতে চলেছে। তাই আমি তোমাদের সাবধান করে দিয়ে বলছি, দাদা তুমি সতর্ক হও। কারণ অন্ধ সেজে থাকা গান্ধারীর পাশে এসে দাঁড়িয়েছে তার ভাই কুরু বংশ ধ্বংসকারী শকুনি। দাদা এবার তোমাকেও কিছু একটা ভাবতে হবে, না হলে আমি তখনই তোকে পই পই করে বলেছিলাম যে চামেলি এত তাড়াতাড়ি তুই ধরা দিস না, তাহলে আমরা দুজনেই ধরা পড়ে যাবো। দাদা মেয়েদের 16 কলা, একটা কলা ধরা পড়ে গেল, এখনো 15 কলা বাকি। ঠিক আছে, তাহলে
তুই এগিয়ে চল, আমি তোর পেছনে পেছনে থাকি। ওরে বোন, এখনো যে আসল কথাটা বাকি, আর সে কথাটা বললি এক ঢিলে মারা যাবে দুটো পাখি। দাদা গো, আমি জানি বুদ্ধিতে তুমি একেবারে দুধ মেরে খাকি। আমার নাম দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই, তাই আমি ভালো মানুষ সেজে থাকি, কিন্তু আমি অনেক খবর রাখি। হ্যাঁ, এখন বলো আমাকে কি করতে হবে। আমি তোকে যেমনটি বলবো তুই ঠিক সেইভাবে চল। বলো তোমার কি কর। তুই যেমন ভক্তিমতী সেজে আছিস ঠিক সেই রকম থাকবি। সবসময় তোর ভাসুরের সামনে মাথায় ঘোমটা দিবি, তাহারে চামেলি পায়ে আলতা পড়েছিস। দেখি ও মা, কি দারুণ দেখাচ্ছে তোর পা দুটো। শোন, তোর আলতা রাখা পা দুটো মাঝে মাঝে তোর যাকে দেখাবি। আর কি করবো? না, আর তেমন কিছু করতে হবে না। সবসময় তোর ভাসুরের পক্ষে কথা বলবি, আর ওদের সামনে যখন তখন আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করবি। আর শোন, তোর দেওয়ার মিলন, ওর নামে কোনো সময় নিন্দা বন্ধ করবি। থাক দাদা থাক, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। এবার আমি সব বুঝে নিয়েছি। এবার বলো তো, কাল থেকে যে কথাটা তুমি বলবো করেও বলছো না। আরে তোর দেওয়ার মিলন গতকাল রাত্রে সেই বাপ মাহারা মেয়ে মালাকে বিয়ে করেছে। তুমি সত্যি বলছো দাদা? সত্যি, তুমি মিথ্যে একটু পরে বুঝতে পারবি। তাহলে দাঁড়াও, খবরটা আমি ওদের দিয়ে আসি। বাসিদের ব্যাপারটা খুব মিষ্টি লাগবে। মানে এই যে ব্যাপারটা, মানে এই যে বিয়ের যে ব্যাপারটা, তুই আমি আমরা কেউ কিছুই জানি না। আজকে মাছের ঝোলটা কে রান্না করেছিল? আজকে বড়টা আমি রান্না করেছিলাম। তুমি রান্না করেছিলে? তুমি এত ভালো মাছের ঝোল রান্না করতে পারো? ফ্যামিলি যেমন ভালো রাখতে পারে, তেমনি ভালো কাঁদতেও পারে। আরে কেন কাঁদতে পারে? কেন? ওই অভিমানে। হ্যাঁ, অভিমানে? হ্যাঁ বড়দা, সেই মঙ্গলবার দিন আমি আপনাদের উল্টো পাল্টা কথা বলেছিলাম বলে আপনারা আমাকে জান তা বলে গালাগাল দিয়েছিলেন। তাই আমি দাদার বাড়িতে গিয়ে দাদার কাছে অভিমান করে কান্নাকাটি করেছিলাম বড়দা। জানেন চামেলি যখন আমার কাছে গিয়ে কাঁদছিল, তখন ওকে আমি এক কথা বলে দিয়েছিলাম যে আমার কাছে কান্নাকাটি করে কোনো কিছুই হবে না। তোর ভাসুর ঠাকুরের পায়ে ধরে তোকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা। দাদা গো, আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে আপনি ক্ষমা করে দিন দাদা। আরে ওঠো 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 বৌমা, ওঠো। তুমি যে আর কোনোদিন ভুল করবে না, তোমাকে দেখেই আমি বুঝে নিয়েছি। হ্যাঁ বৌমা, আজ তুমি সিঁদুরে সিঁদুর দিয়েছো, কপালে পড়েছো সিঁদুরের টিপ। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলেই তো চিরন্তনী বঙ্গবধূর সাজে সেজে আমাদের সবাইকে অবাক করে দিয়েছো। জানেন বড়দা, জানেন চামেলি সেদিন যখন আমার কাছে কাঁদছিল, তখন ওকে আমি এক কথায় বলে দিয়েছিলাম যে আগে তুই ফাংশনে নাচ গান করতিস তো করতিস, কিন্তু এখন তুই কত বড় বাড়ির বউ হয়েছিস বলতো। তোর ভাসুর ঠাকুর তোকে নিজে পছন্দ করে তার মেজো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে তোকে বাড়িতে নিয়ে এসেছেন। শোন, এই দেবতুল্য মানুষটার কোনো সময় অসম্মান করবি না। উনি যা বলবেন মাথা হেড করে শুনবি। হ্যাঁ শোনো বৌমা, শোনো। তুমি যে আমার সাথে এই কথাগুলো শুনে তোমার চরিত্রটাকে পাল্টে ফেলেছো, সেই জন্য তোমার বর্দি তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। ওরে বোন, দেবদেবী মন্দিরে নেই রে বোন, দেবদেবী স্বয়ং তোর ঘরে। আরে থাক 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 ভাই, থাক থাক। ওট হয়েছে ওট ভাই, ওট। না শোনো দীপক, আজ একটা মজার ঘটনা ঘটে গেছে। জানো দীপক, দুপুরে খাওয়া দাওয়া সেরে হাত মুখ দিয়ে ঘরে আসতে বড় বউ আমাকে কি বললো জানো? বড় বউ বললো যে মাছের ঝোলটা তুমি দুবার চেয়ে খেলে, সেই মাছের ঝোলটা কে রান্না করেছো জানো? আমি বললাম কে? সে তখন বললো তোমার মেজ বৌমা। আমি তখন বললাম বড় বউ, আজ আর আমি জল খাবো না, আরেক বাটি মাছের ঝোল দাও। বন্ধ করো তোমাদের হাসি আমার একদম ভালো লাগছে না। কেন বড়দা, কি হয়েছে? তোর আর কি, তুই তো নিজেকে নিয়ে ব্যস্ত, আর তোর বড় ভাসুর ব্যবসার কাগজপত্র নিয়ে ব্যস্ত, আর ওদিকে মেজো ঠাকুর মুখ গোমরা করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার হয়েছে যত জ্বালা। বড় বউ, তোমার আবার জ্বালাটা কিসে? তোমার আর কি, তোমার যদি একটা কথাও মনে থাকে, বলি তুমি যদি কোনো সংসারে বড় বউ হতে, তাহলে বুঝতে পারতে বড় বউ হওয়ার কি জ্বালা। আর তুমিও যদি কোনো সংসারে বড় ভাই হতে, তাহলে তুমিও বুঝতে পারতে যে বড় ভাই হওয়ার কি ঠেলা। চুপ করো তো, আমারও সমস্ত একদম ভালো লাগছে না। বলি কাল থেকে যে একটা মানুষ বাড়ি ফেরে সে খেয়াল আছে? তুমি কার কথা বলছো? তোমার আদরের ছোট ভাইয়ের কথা বলছি। আরে কেন, কোথায় গেছে সে? কোথায় আবার? যাওয়ার সময় বলে গেল মালার মামার বাড়াবাড়ি অসুখ, আমি দেখতে যাচ্ছি। মালার সঙ্গে ঠাকুরপুর বিয়ে ঠিক হয়ে গেছে? আরে না, ঠিকঠাক কিছুই হয়নি। তবে জানো বৌমা, জগন্নাথ আর বড় বউর মুখে শুনলাম মালার মামা নাকি ভীষণ গরিব, তাছাড়া বংশ মর্যাদা বলতে কিছুই নেই। তাই আমি ভাবছি দেখুন আবার বিয়েটা করে ফেললো। আরে না, সেই সাহস তার হবে না, কারণ আমার আর বড় বউর কথা ছাড়া সে এক পাও চলে না। নাকি বলো বড় বউ? চুপ করো তো, আমারও সমস্ত একদম ভালো লাগছে না। বলি ছেলেটা যে এখনো বাড়ি ফিরলো না, অথচ আমি হেসে লাগলে বসে আছি। আরে তুমি কার কথা বলছো? কার আবার? তোমার আদরের ছোট ভাইয়ের কথা বলছি। আরে তার মানে এখনো পর্যন্ত তুমি কিছুই খাওনি? কি করে খাই বলো তো?
সেই ছেলেটাকে না খাইয়ে আমার মুখে কি কোনোদিন কোনো খাবার ওঠে? বড় বউ। সেই ছোটবেলা থেকে একসঙ্গে খাওয়ার অভ্যেস ছিল। বড় জানো বউ। দাদা, আমাদের বর্দি ছোট ঠাকুরপোকে এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। শুধু কি তাই রে মেজো, মনের অজান্তে আমি যে কখনো ওর মা হয়ে গেছি আমি নিজেই জানি না রে, নিজেই জানি না। না যাই দেখি ছেলেটা বাড়িতে এলো কি না। হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ, হ্যাঁ, এসে হ্যাঁ। গেছে, এসে গেছে। আমাদের ছোটদা বিয়ে করে বউ নিয়ে বাড়ির কাছাকাছি এসে গেছে। কি বললি জগন্নাথ, আরেকবার বল তুই কি কথাটা বললি? আমার কথা তো বিশ্বাস নয়, দেখলে চলো পাড়ার মেয়েরা রাস্তা ঘিরে বর কোলেকে দেখছে। ও মা, তাই নাকি? হ্যাঁ গো। ও দিদি, তাড়াতাড়ি চলো, নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হবে, শাক বাজাতে হবে, উলু দিতে হবে। কি আনন্দ, কি আনন্দ! ওপরদি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি বউ ভাতের আয়োজন করুন, কারণ ভরচাঁদ বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। তবে তবে একটু দেখবেন বর্দা, ওই খাওয়া দাওয়াটা যেন একটু বেশ জমিয়ে হয়। কি গো, তুমি এত গম্ভীর হয়ে গেলে কেন? আমার মনে হয় ছেলেটা কোনো বিপদে পড়ে আমাদেরকে না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই ব্যাপারটাকে নিয়ে এত গভীর ভাবে না ভেবে হালকা করে ভাবলে হয়তো ছন্দটা কেটে যেত না। বিজন, বিজন, এটা সংসার, তোর কবির আসর নয়। এই সংসারে একটা অঙ্ক আছে, যে অঙ্কটাতে যোগ বিয়োগ গুণ ভাগ সবেতেই মিলে যায়। ওটা আমার মনে হয় ব্যাকরণ বলেছিস, ব্যাকরণ, কর্তা কর্ম ক্রিয়া এসব মানে বুঝিস? কর্তাকে বাদ দিয়ে যেমন কোনো সেন্টেন্স রচনা হয় না, তেমনি এই সংসারে কর্তাকে বাদ দিয়ে কোনো কাজ করা চলে না। আমি বলছিলাম কি বলছিলি? বল জগন্নাথ, চুপ করে থাকিস না, বল তুই কি কথা বল। হ্যারি জগন্নাথ, ঘন্টার কাটাকে বাদ দিয়ে কখনো ঘড়ি চলে, চাঁদকে বাদ দিয়ে কখনো পূর্ণিমা হয়। আচ্ছা, তোমার কি হলো বলো তো? ভুল হয়ে গেছে বড় বউ, আমার জীবনের অঙ্কটাই বোধহয় ভুল হয়ে গেছে। বসন্তের বাতাসে ছড়িয়ে পড়লো হিমেল হাওয়া, একটু পরে কনকনে শীতে ঠান্ডা হয়ে যাবে, না হয় গ্রীষ্মের প্রচন্ড দাবানলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আচ্ছা জগন্নাথ, ব্যাপারটা কি হয়েছে আমরা বরং একটু এগিয়ে গিয়ে দেখি। আয়, আয়। যাবে না, তোমরা কেউ যাবে না। রাজকেলদের এত বড় সাহস, আমি কিছুতেই মেনে নেব না যে আমার ছোট ভাই হয়ে বড় দাদাকে জিজ্ঞাসা না করে এত বড় কাজ করতে পারে। আমি আমি সেই রাজকেলটার মুখ দেখবো না, দেখবো না, দেখবো না। কেন দেখবে না বর্দা? তুমি আগে আমার মুখের দিকে তাকিয়ে আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো, তারপর তারপর তোমার যা ইচ্ছে শাস্তি দেবে আমি আমি মাথা পেতে নেবো। বৌদি, বৌদি, তুমি অন্তত আমার কথাটা বিশ্বাস করো। জানো বৌদি, কাল রাত্রে আমি যদি ওখানে বিয়ে করতাম, তাহলে ওর মামা মামির অসহায়তার সুযোগ নিয়ে না একদল সমাজবিরোধী ওকে জোর করে নরকে নামাতে চেয়েছে। জানো বর্দা, তাই বাধ্য হয়ে মিলন, তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। ওগো, এ তুমি কি বলছো? কি বলছি? আমি যা বলছি তাই ওকে করতে হবে, কারণ আমি কারো কোনো কথা শুনতে চাই না। কেন কেন কোনো কথা শুনতে চাও না? কেন বুঝতে চাইছো না মনের কথা? দেখো দেখো, ওর ব্যথা ভরা মুখটার দিকে একবার চেয়ে দেখো। বড় বউ, আমি অন্ধ। বন্ধ করো দরজা, আপনি একবার চেয়ে দেখুন বর্দা, নতুন বউ এক মুখ ঘোম পেতে দাঁড়িয়ে আছে। আমি ধান দুর্বা নিয়ে এসেছি, আপনি নতুন বউকে আশীর্বাদ করুন। আমি যে বৌমা, আমি কবন্ধ। বর্দা, আপনি মাথা ঠান্ডা করুন, শুধু একবার মিলনের মুখের দিকে তাকিয়ে দেখুন। ও ঠোঁট দুটো কাঁপছে, ও কথা বলতে পারছে না বর্দা, ও কথা বলতে পারছে না। আপনি ওকে ক্ষমা করুন বর্দা। অসম্ভব, ও ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমার স্বপ্নের ছন্দ। দেখো, ভুল তো মানুষই করে, তাই বলে কি সেই ভুল ক্ষমা করা যায় না? না, যায় না, ক্ষমা করা যায় না, কারণ ওকে ক্ষমা করলে আমার সংসারে ছড়িয়ে পড়বে নীতিহীনতার দুর্গন্ধ। আপনি তো বড় গাছে তো ঝড়টা আগে লাগে বড়দা। এই ঝড় তো আপনাকেই সামলাতে হবে। এবারের মতো ঝড়টা সামলে নেন, দেখুন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অসম্ভব, আমি আমার শেষ কথাটা ওই রাজকেলটাকে জানিয়ে দিয়েছি। ওকে এখনই এই মুহূর্তে ওর বউকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ওরা বেরিয়ে যাবে না। আমার ছেলে বউয়ের মতো মনে করে আমি ওদের বরণ করে বাড়ির ভেতরে নিয়ে যাব। আয় তুই আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। খবরদার বড় বউ, ছোবে না, তুমি ওদের ছোবে না। তুমি যদি আমার কথা না শুনে ওদের বাড়ির মধ্যে নিয়ে যাও, তাহলে তোমার ছেলের মতো মিলনের
লেগে চোখের জল মোছো বৌদি, চোখের জল মোছো। যার জন্য আমার দেবতুল্য বরটাকে অন্ধ হতে হবে, কবন্ধ হতে হবে। এই সংসারে ছড়িয়ে পড়বে নীতিহীনতার দুর্গন্ধ। সেই অমানুষটার জন্য তুমি চোখের জল ফেলো না বৌদি। বর্দার কথা মতো আমি তোমাদের কাউকেই ছুলাম না, শুধু এই চাবি গোছাটা রইল। এই সংসারে কারো মুখ না দেখা মালাকে সঙ্গে নিয়ে দূর থেকে তোমাদের প্রণাম জানিয়ে চলে যাচ্ছি বর্দা। এই ঘর ছেড়ে, এই সংসার ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। তুমি দেখে না বর্দা, আসবো না কোনদিন আমি এ বাড়িতে ফিরে আসবো না বর্দা, কোনদিন না। এখন চাবি গোছাটা কার কাছে থাকবে? কেন আমার বড় বৌদিরা চলেই থাকবে না? ওই দুর্বল চিত্ত বড় বেড়া চলে এই চাবির গোছাটা মানায় না। এই চাবির গোছাটা আমি আমার মেজে বৌমার হাতেই তুলে দিলাম। এই ভাই, ওরে ভাই, তুই কোথায় আছিস? কেমন আছিস? বৌমা কেমন আছে? আমাকে একবার জানিয়ে যা রে ভাই, আমাকে একবার জানিয়ে যা। ওরে তোকে ছাড়া আর যে আমি বাঁচবো না রে, আর যে আমি বাঁচবো না। আচ্ছা আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছি কেউ দেখে ফেলেনি তো? না না, কেউ নেই, আমি একা। এই ভাই, আরে তুই যে বিয়ে করবি একথা আগে আমাকে বলি না কেন? বন্যা ভাই, আগে আমাকে কেন বলি না? হ্যারি ভাই, তুই বিয়ে করবি বললে আমি কি তোর বিয়ে দিতাম না? বন্যা, আমি কি তোর বিয়ে দিতাম না? এই ভাই, কেন সেদিন সকলের সামনে আমার ভাই ধরে বললি না? দাদা গো, আমার ভুল হয়ে গেছে দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ভাই, তুই ক্ষমা চাইলে আমি কি তোকে ক্ষমা করতাম না? বন্যা ভাই, আমি কি তোকে বুঝেছি ভাই, বুঝেছি। অভিমান তোর এই বড় দাদার উপর তোর এত অভিমান। আমিও দেখবো রে ভাই, তুই তোর এই দাদার উপর অভিমান করে কতদিন তুই তোর বউকে নিয়ে ওই বাড়ির বাইরে রাত কাটাতে পারি। বর্দা, এই যে বর্দা, এখানে আপনি দাঁড়িয়ে একা একা কি ভাবছেন? না, কিছু না জানি জগন্নাথ, আমি ব্যবসার কথা ভাবছি রে, ব্যবসার কথা। আপনার কণ্ঠস্বর ভাঙা, চোখ দুটো জলে ভেজা। না, কিছু না জানি জগন্নাথ, আমার দুটো চোখে না একটা পোকা পড়েছিল, তাই এই দুটো চোখকে রগড়াতে। আচ্ছা বর্দা, দুটো চোখ থেকে একটা পোকা বের করলেন? না, তা কেন জানি জগন্নাথ, আমার দুটো চোখে না দুটো পোকা পড়েছিল, দুটো পোকা। আর সে দুটো পোকা হলো ছোটদা আর ছোট বৌদিমণি, তাই না বর্দা? খবরদার জগন্নাথ, ওই রাস্কেল দুটোর নাম তুই আমার সামনে কোনোদিন করবি না।
তা হ্যারি জগন্নাথ, তুই এখানে কেন এসেছিস? আজ অশোক ষষ্ঠী, হ্যাঁ। বড় বৌদি মেজদাকে ফোঁটা দিয়ে বলে তাই আমি ডাকতে এসেছিলাম। এই জগন্নাথ, তুই তোর বড় বৌদিমণিকে বলে দিবি সে যেন ওই বিজনের কপালেই ফোঁটা দেয়। আর কারো কোনো কথা না ভাবে রে, আর কারো কোনো কথা না ভাবে। বড়দা, আমি ঠিক এই কথাই বলেছি। হ্যাঁ, যে বড় বৌদি আজ থেকে তুমি মেজদার কপালে ফোঁটা দেবে, অন্য কারো কথা ভাববে না। তুই বড় বৌদিমণিকে এই কথা বলেছিস? বড়দা, বড় বৌদি মন বোঝার জন্য কায়দা করে আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম। কি কথা? বড় বৌদি, আজকের দিনে ছোটদা আর ছোট বৌদিমণির কথা মনে পড়ছে না? এই জগন্নাথ, তোর বড় বৌদিমণি কি বললো রে? বলা তো দূরের কথা, রেগে আমার বড় একেবারে আগুন। জগন্নাথ, তারপর কি বললো জানো? কি বললো? তুই দেখে নিস জগন্নাথ, এদের মনে পড়া তো দূরের কথা, এদের মুখ দর্শন কোনোদিনের জন্য করবো না। এই জগন্নাথ, হ্যাঁ রে, তোর বড় বৌদিমণি তোকে এই কথা বলেছে? আমি কি মিথ্যা কথা বলছি? না। আমি কি কোনোদিনের জন্য আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি? না, বলিস না। আচ্ছা বড়দা, আমার মুখের দিকে তাকে একবার বলো তো, তুমি যে কথাগুলো বলেছো, তোমার মুখের কথা, তোমার অন্তরের কথা মনে পড়ছে না বড়দা? মনে পড়ছে না ছোটদার সেই মুখখানা? মনে পড়ছে না ছোটদার কণ্ঠের সেই গান? মনে পড়ে না রে জগন্নাথ, আমার কোনো কথাই মনে পড়ে না। ওরে জগন্নাথ, আমি ভুলে গেছি রে, আমি সব ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। তুমি চোখ মেলে দেখতে পাচ্ছ তো, কান খুলে শুনতে পাচ্ছ তো, আমার বড়দা কিরকম হাসির আলে লুকিয়ে লুকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল। বড় বৌদির দিকে আসছে, আমি এখন পালাই। আজ অশোক ষষ্ঠী, ভগবানের কাছে প্রার্থনা করা পূর্ণ দিন, কিন্তু কার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব? যাকে আমি নিজের ছেলের মতো মনে করতাম, সে আজ আর আমার কাছে নেই। কোথায় আছে কে জানে? আমি জানি তার বর্দা গোপনে গোপনে অনেক সন্ধান করছে, কিন্তু কোথাও সন্ধান পাইনি। আমিও মেজ ঠাকুরপুকে বলেছি, মেজ ঠাকুরপু যেমন করে পারো ওদেরকে তোমাকে খুঁজে বের করতেই হবে। পারলাম না বুঝি, পারলাম না। আমি অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্ধান আমি করতে পারলাম না। মেজ ঠাকুরপো, অশোক ষষ্ঠীর ফোঁটা নাও, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে সুখী হও। সুখ বোধ হয় আমাদের জীবনে আর কোনোদিন আসবে না বৌদি, কোনোদিন আসবে না। কেন? তুমি বিশ্বাস করো বৌদি, তুমি বিশ্বাস করো, এই শহরে আমি তোলপাড় করে খুঁজেছি, কত লোককে জিজ্ঞেস করেছি, শেষে ব্যর্থ হয়ে ভাঙা মন নিয়ে আমি পাগলের মতো চিৎকার করে বলেছি, ওরে মিলা। তুই বাড়ি ছেড়ে যাওয়ার পর আমার এই কণ্ঠে আর কাব্য আসে না রে। আমার বড়দা ব্যবসার নাম করে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর আমার এই বড় বৌদি সন্তানহারা মায়ের মতো অশোক ষষ্ঠীর ফোঁটা দেবে বলে তোর পথ চেয়ে বসে আছে। তুই ফিরে আয় মিলন, তুই ফিরে আয়। আজ তোরা আমার কাছে নেই, আজ অশোক ষষ্ঠী, তাই ভগবানের কাছে তোদের নামে দীর্ঘায়ু কামনা করে এই দরজার চৌকাঠে ফোঁটা দিয়ে বলছি, তোরা ফিরে আয়, তোরা ফিরে ক্ষমা চাইবো? আমি ওদের পায়ে ধরে ক্ষমা চাইবো? ভুল তো আমি করেছি,
না হলে আমার এমন দুর্দশা হবে কেন? কেনই বা আমার জন্য ভরচাক পারি ছোট ভাইকে ভাড়া ঘরে পড়ে থাকতে হবে? ঠাকুর, এই জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেয়েছি তা আমি জানি না। শুধু এটুকুই জানি, যা পেয়েছি তা তো আমি চাইনি। তবে কেন এমন হলো? কেন কেন কেন? মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সাপুড়ে, এত জল ঝরে গেছে তাই তো চোখে বুঝি আর জলে। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সাপুড়ে, এত নিজেকে অপরাধী সাজিয়ে আবার কেন তুমি দুঃখের গান গাইছো মালা? এ আমার দুঃখের গান নয় গো, এ আমার ব্যথা ভরা অভিমান। এতে তোমার কি দোষ? তুমি তো কোনো অন্যায় করো। হ্যাঁ করেছি, তোমাকে ভালোবেসে আমি অন্যায় করেছি। আমাকে ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। আমার জন্যই তো এত বড় বাড়ির ছেলে হয়েও আজ নদীর ধারে স্যাঁতস্যাঁতে বস্তির ঘরে তোমাকে বাস করতে হচ্ছে। এই জ্বরে যে তোমার কাপড়ে যাচ্ছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো, আজ আর তোমাকে কারখানার কাজে যেতে হবে না। কাজ আমাকে যেতেই হবে মালা, কাজ আমাকে যেতেই হবে। এ মাসে অসুখে পড়ে আমার অনেকগুলো কামাই হয়ে গেছে, তাছাড়া আজকে মাইনের দিন, মাইনে না পেলে কিন্তু এই শরীর নিয়ে উপায় নেই মালা, উপায় নেই। রামমতি বলে দিয়েছে কালকের মধ্যে টাকা দিতে না পারলে ও আর কোনো জিনিস ধারে দেবে না। তাছাড়া তোমার শাড়িটাও তো ছিঁড়ে গেছে। ভাগ্য যার ছিঁড়ে গেছে তার জন্য নতুন করে ভেবে আর কি লাভ? মালা, আমি ঠিক করেছি কাল থেকে কারো বাড়িতে ছিঁড়ের কাজ করবো না বলো না, ও কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করো না। তাহলে তোমার এই দুঃখের মরুভূমিতে আমি কি করব? কেন? তুমি মরুদ্যান হয়ে ছায়া দেবে। কিন্তু আমি যে অসহায়া। বলে তুমি অসহায়া? তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসার কায়া। সেই জন্যই বুঝছি তোমার বর্তা সেদিন আমার মুখটাই দেখলেন না, কুকুর শেয়ালের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সেটা তার অভিমান। অভিমান? হ্যাঁ, সেটা তার আভিজাত্যের অসম্মান। কিসের আভিজাত্য? ধনের, মানের, সম্পদের? না না, সেটা আমার বর্দার চরিত্রের আভিজাত্য, সেটা তার ভাতৃ স্নেহের অভিমান। তুমি জানো না মালা, কিন্তু আমি তো জানি, আমি তোমার বর্দা বড় বৌদিকে ভালো করে চিনি। আমার মনে হয় তুমি আমি সেই বাড়ি থেকে চলে আসার পর ওরা কেউ ভালো নেই। আমার মনে হয় ওরা দিন রাত শুধু আমাদের জন্য কাঁদছে। তোমার শরীর যে টলছে। ওই কারখানার বাঁচি বাজছে, আমি এখন আসছি। হ্যাঁ, ওগো শোনো, যেও না, আমার কথাটা শোনো। কোনো চিন্তা করো না বালা, আমি যথা সময়ে বাড়ি ফিরে আসবো। তুমি ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিও, আমি আসছি। লোকটা জ্বরে কাঁপতে কাঁপতে কারখানার কাজে চলে গেল, কিছুতেই আমার কথা শুনলো না। ঠাকুর, ওকে তুমি ভালোই ভালো ঘরে পৌঁছে দাও। ঠাকুর, ভালোই ভালোই ঘরে পৌঁছে দাও। না যাই, দরজাটা বন্ধ করে দিই। মালা বৌদি আছেন? মালা বৌদি, আরে ও মালা বৌদি। কে যেন ডাকছে বলে মনে হচ্ছে। আরে তাড়াতাড়ি দরজাটা খুলুন। আরে ও মালা বৌদি। ঠিক আছে, দরজাটা আমি খুলে দিই। হ্যাঁ, তা তুমি কোথা থেকে আসছো ভাই? না মানে ওই বাস স্ট্যান্ডের কাছে আমার বাড়ি। মিলনদার খুব পরিচিত লোক বলে আমি আপনাকে খবরটা জানাতে এলাম। কি হয়েছে ভাই, আমাকে খুলে বলো। বলি মানে আপনার স্বামী কারখানায় যাবার সময় যে বাসটায় উঠেছিল সেই বাসটা কিছুটা এগিয়ে যাবার পর একটা পুল ভেঙে নদীতে পড়ে গেছে। ভগবান, আগে বলো ভাই, ও কেমন আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? নয় বৌদি, শুধু ও নয়, বাসের প্রায় সমস্ত যাত্রীর সলিল সমাধি হয়েছে। ভেঙে পড়বেন না বৌদি, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। যদি মিলনদার মরা মুখ দেখতে চান তাহলে আপনি আমার সঙ্গে আসুন। ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? অকালে তুমি আমাকে বৈঠকে জ্বালা দিলে। না না, আমি আত্মহত্যা করবো, তবুর মরা মুখ আমি কিছুতেই দেখতে পারবো না। যে মারা গেছে তার মুখ আর না দেখাই ভালো। তার মানে
কে তুমি? দীপক, দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই। এই শয়তানি তো আজ থেকে তোমার নতুন স্বামী, তোমাকে তাই তো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এসো এসো খবরদার! আমার গায়ে হাত দিবি না, জানো? গায়ে হাত না দিলে তোমাকে নিয়ে আমি স্ফূর্তি করবো কি করে? এসো এসো বলছি, এসো। শেষ হতে তুই পাবি না রে পশু। এই ভাগ্যহীন নারী তার ইজ্জত রক্ষার জন্য দরকার হলে নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। মালা বাস অ্যাক্সিডেন্ট এবার কিচ্ছু হয়নি মালা, এই কপালটা একটু কেটে গেছে আর বাম হাঁটুতে একটু চোট পেয়েছি। মালা 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 ঝরে গেছে মিলন। একই দীপকদা তুমি? আমি দীপক, দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই, তাই তোরা যে যা বলিস ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। আজ 11টা বছর ধরে অনেক কষ্ট করে তো সন্ধানটা আমি জোগাড় করেছি জানোয়ার, তাই তো দাদার সাথে সংসারটাকে ভেঙে তাছনাছ করে দিতে আজ আমি তোকে গুলি করে মারবো আর তোর বউটাকেও। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুই মালার কোনো ক্ষতি করবে না। মালা মালা বাস অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর আদরের বউ মালা ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হে রে জানোয়ার, হে, তাই আজ আমি তোকে নিজের হাতে গুলি করে মারবো। না না দীপকদা, গুলি করলে শব্দ হবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো মঞ্চা, তুমি ঠিক কথাই বলেছো। গুলি করলে শব্দ হবে, রাস্তার লোকেরা তো জানতে পেরে যাবে। তার চেয়ে তুমি এক কাজ করো, ঠিক আছে। তুমি ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলাটাকে বেশ ভালো করে টিপে ধরো, তারপর পুরো ব্যবস্থাটাই আমি করছি। যাও কুইক। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ দীপকদা, কি হলো? প্রচন্ড মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে ফেলেছি? হ্যাঁ দেখো 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 দেখো। প্রচন্ড মার খেয়ে শয়তানটা জ্ঞান হারিয়েছে। এবার আমার শত্রু চামেলের শত্রুকে হাত পা বেঁধে ওই নদীর জলে ফেলে দেবো। তারপর আগামীকাল সমস্ত খবর কাগজের অফিসে জানিয়ে দেবো যে প্রচন্ড দারিদ্র্যের জ্বালা সহ্য করতে না পেরে মিলন নামে এক যুবক তার বউ মালাকে নিয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মঞ্জাত বাবু, তুমি ওর পা দুটো ধরো, আমি ওর হাত দুটো ধরে ওকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দিই নদীর জলে। দেখতে দেখতে কেটে গেল 11টা বছর। 11 বছর পরে আজ প্রায় 11 বছর পেরিয়ে গেল। তাই শয়তান মিলনের শয়তানি মালার কথা সুজন ভট্টাচার্য এবং তার বউ সাবিত্রী দেবী এখনো ভুলতে পারেনি। 11 বছর আগে খবরের কাগজে বেরিয়েছিল দারিদ্র্যে জ্বালা সহ্য করতে না পেরে সুজন ভট্টাচার্যের ভাই এবং তার বউ নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তখন থেকে শুরু হয়ে গেল এ বাড়িতে মৃত্যু দিবস পালনের নাটক। প্রতি বছর এই মৃত্যু দিনে বড় কিন্নি রান্না বান্না সব শিখে তুলে দিয়ে শুরু করে দিল প্যানপ্যানানি কান্না। অসহ্য অসহ্য, ওর ওই কান্না আমি একদম সহ্য করতে পারি না। তুমি তো এতদিন কি করে যে সহ্য করছিস আমি তো কিছু বুঝে উঠতে পারছি না রে বোন। কি করবো বলো দাদা, তোমার ভগ্নিপতি যতদিন সোজা ছিল ততদিন ঠিক ছিল, তবে এখন অবশ্য একটু বেঁকেছে। বেঁকেছে? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হয়েছে। তবে শোন, উজ্জ্বলের সম্পর্কে একটু অ্যালার্ট থাকবি। শয়তানটা বাঘের পেছনে যেমন ফেউ লেগে থাকে, আমার পেছনে তেমনি ফেউয়ের মতো লেগে আছে। জানিস, ওকে দেখলে আমার ভীষণ ভয় হয়। দাদা, ছোটটাকে টাইট দেওয়া টোপ আমি আমার বুদ্ধির বড়শিতে গেঁথে ফেলেছি। আরে চামেলি, হ্যাঁ? বড়শিটা টোপ না খেঁচা? স্বেচ্ছায় ধরলে টোপ, না হয় খাঁচা। বাঁচালি বাঁচালি চামেলি বাঁচালি। আজ 11টা বছর ধরে অনেক কষ্ট করে এই সংসারটাকে যে আমি তোর হাতে তুলে দিতে পেরেছি, তাতেই আমি খুব খুশি রে, আমি খুব খুশি। তবে হ্যাঁ, কায়দা করে তুই যদি উজ্জ্বলকে একটু বেশ ভালো করে টাইট দিতে পারিস, তাহলে কিন্তু আমার সব কাজ শেষ। না না দাদা, এখন তোমার সব কাজ শেষ করলে চলবে না, এখন তোমার অনেক কাজ বাকি। বলছি ঠিক আছে, তাহলে আমি আবার নতুন করে শুরু কর। এই যা, তখন থেকে তোকে একটা কথা বলবো করে আবার বলা হয়নি জানিস না। মানে বলছিলাম কি, তোদের ক্যাশ বাক্সের চাবিটা একটু আমাকে দে না। না মানে আমার কিছু টাকা তোদের বাক্সে রেখে দিয়ে আবার তালা চাবি দিয়ে চাবিটা আমি তোকে দিয়ে দেবো। না না, তোমার কাছে থাক
থাক না, দরকার হলে আমি চেয়ে নেবো। এই নাও। কি জানি বিজন যদি দাদা তুমি গুরুজন, তাই লজ্জার মাথা খেয়ে বলছি তোমার বিজন এখন আমার খাঁচার পোষা পাখি। কাশি বাজে কাই না মাথা না রে ঢাকি চাবি, তোমায় একটু আমি ভালো করে দেখি। প্রকারান্তে ভরচা এজেন্ট কোম্পানির ক্যাশ বাক্সের চাবিটা এখন আমার হাতে মুঠোয়। আর এই চাবি দিয়ে ওদের বাক্সে আমি যত টাকা ঢোকাবো তার অনেক বেশি টাকা আমি বের করে নেব। তো হিসেব রাখবে বিজন? না না না, সে তো এখন আমার বোন চামেলির যৌবন জালে ধরা পড়া কাতলা মাছের মতো খাবি খাচ্ছে গো খাবি। তুমি শুধু চাবি নও, তুমি আমার ভাগ্য ফেরানো দেবী। না না, আর বেশি দেরি করে যাবে না, এক্ষুনি বেশ কিছু টাকা বের করে নিয়ে আমি আমার প্রাণের প্রিয়া পাপিয়াকে দিয়ে দেবো। পাপিয়া, আমার প্রিয় প্রিয়া, এসো আমার কাছে এসো, তোমাকে নিয়ে আমার সাজানো গোছানো ঘরে আবার আমি নতুন করে বাসন সাজিয়ে দেবো। বাসন আসন তো ভালোই জমিয়েছে দীপকদা, একেবারে জমজমাট। আরে উজ্জ্বল, আয় আয় আয়। জানিস উজ্জ্বল, তোর কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, একেবারে চোটপাট। অনেকদিন পরে তোমার মুখে আমার সুনামের কথা শুনতে ভালো লাগলো, একেবারে কাটকাট। তা এতদিন বুঝে ভালো লাগতো না? কি করে লাগবে, আমার মত আর তোমার পথ যে ভিন্ন। উজ্জ্বল, আচ্ছা দীপকদা, তোমার সঙ্গে কি সবার কুটিলতার সম্পর্ক? সরলতার সম্পর্ক তো কেউ আমার সঙ্গে করতে চাইনি। তুমি যদি বারবার ভেঙে দাও, লোকে গড়বে কি করে? ভেঙে ভেঙে গোড়াই তো আমার কাজ, কারণ আমি একজন রাজনীতির দক্ষ কারিগর। না না, আজ কোন রাজনীতির কথা নয়। তবে কিসের কথা? মানুষের সঙ্গে মানুষের কথা। না 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 না, ওই রাজনীতি ছাড়া অন্য কোনো কথা কারোর মুখে আমি শুনতে চাই না। একটা কথা বলি শোনো দীপকদা, বর্তমানে রাজনীতি মানে কূটনীতি, তাই রাজনীতির শুধু নিজেকে ঘুরি করে উড়াতে উড়াতে কল্পনার দক্ষিণ মেরুতে পৌঁছে গেছো তুমি। আমি রাজনীতি চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা হলো চিরস্থায়ী। উজ্জ্বল, তাহলে রাজনীতির সঙ্গে মানুষের সম্পর্কটা জড়াচ্ছ কেন? আরে তুই বুঝছিস না কেন? এখনকার দিনের ওই বুদ্ধিমান লোকেরা রাজনীতিকে মূলধন করে তাদের সৌভাগ্যের পথে পা বাড়াচ্ছে। সেই জন্যই তো গ্রাম থেকে শহরে তোলাবাজ আর সিন্ডিকেটের দৌরাত্ম বাড়ছে। তুই কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই কি জানিস আমি এখন রাজনীতির কত উঁচু মানের নেতা? তুই কি জানিস আমার এখন ওজন কত? দীপকদা, শরীরের এক জায়গায় মাংস বৃদ্ধি হলে তাকে স্বাস্থ্যবান বলে না, তাকে বলে সর্বনাশ। সর্বনাশ। আমার নাম দীপক, দীপক পানিগ্রাহী। এখন আমার অনেক কিছুই চাই, তাই তোরা যে যা বলিস ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। তাই সবসময় তুই বড় কর্তার বড় গিন্নির কাছে কাছে থেকে আমার সমস্ত প্ল্যান মাটি করে দিচ্ছিস। মাটি সোনার উপহিরের চেয়ে মাটি তো অনেক ভালোই দীপকদা, কারণ এই মাটিতেই তো ফলে সোনার ফসল। আচ্ছা বিজন, তুমি কি গো আবার তোমার মুখে সেই কাব্য কথা? ব্যথা জানো চামেলি, আমার আমার এই বুকের ভিতরে লুকিয়ে আছে অনেক অনেক জমাট বাঁধা ব্যথা। বিজন, তুমি কিন্তু এখনো খুঁজে চলেছো তোমার স্মৃতির সেই ছেঁড়া কাঁথা। খুঁজবে না কেন? এখনো যে দাদা বৌদির কথাগুলো বিজন বাবুর মাথায় যাতা হয়ে ঘুরছে। যাতা হয়ে ঘোরেনি, আমার অতীত জীবনের হাজার হাজার স্মৃতির প্রজাপতিগুলো এখনো যে আমার এই মনের আকাশে উড়ছে। এইভাবে প্রজাপতি ওড়ালে তুমি কিন্তু বিজনেসে মন দিতে পারবে না। তাই তোমার নিকট আত্মীয় হয়ে তোমাকে আমি একটা কথা বলছি, শোনো। যদি ভালো চাও তাহলে ওই প্রজাপতির পাখনাগুলোকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়ে তুমি শুধু টাকার পায়রা ওড়া। টাকার পায়রা? Yes, my brother, টাকার পায়রা।
টাকার পায়রা? হ্যাঁ, যত সুখ তো টাকায়। টাকায়? এতদিনেও তুমি বুঝতে পারলে না? টাকায় পড়ন্ত যৌবনের নতুন করে রং মাখায়। তুমি ঠিকই বলেছো চামেলি, তুমি ঠিকই বলেছো। এতদিন আমি কোর ব্যাং হয়ে পড়েছিলাম, তাই তো দাদা বৌদি আর ভাইয়ের শোকে আচ্ছন্ন হয়ে থাকলে উচ্ছনে চলে যাবে ভরসা চেঞ্জ কোম্পানি। রাইট ইউ আর। আর সেই জন্য এই মুহূর্তে তোমাকে রানী বলে ডাকতে ইচ্ছে করছে। রানী, ও মাই সুইট হার্ট। কি জগন্নাথ, তুই হঠাৎ? আজ তুমি ছোটদার ছবিতে মালা দেবে না? আজ 11 বছর হয়ে গেল তোমাদের দুটো আপনজনের অকাল মৃত্যু হয়েছে। তার আত্মা শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে না? সময় নেই, আজ কোম্পানির অফিসে পার্টি আছে, পার্টি। তাই ওই বাজে শোক দিবস পালন করার মতো আমার হাতে সময় নেই। আমি 1 নম্বর বিজনেসে ম্যাগনেট হতে চাই, তাই ওই বাজে কাজের জন্য আই হ্যাভ নো টাইম। আপনার হাতে ধরে অনুরোধ করে বলছি, মেয়েটাকে ডাকুন, ওকে বুঝিয়ে বলুন ওদের ছোটদাকে সবার চেয়ে ভীষণ ভীষণ ভালোবাসো। ছাড় তো, যত সব আদিক্ষেতা। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আর ওরা বারবার ভেঙে দিতে চাইবে, ভেঙে দিতে চাইবে, ভেঙে দিতে চাইবে। আর আমার বড় বৌদি ওদের কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, পাগল। পাগল হয়ে যাব আমি, ওদের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাব। কে বলে? কে বলে ওরা বেঁচে নেই? ওরা বেঁচে আছে আমার বুকের ভেতরে, ওরা বেঁচে আছে আমার চোখের জলে, ওরা বেঁচে আছে দুই মানুষের বুক ভরা। তাই তো আমি যখন কাঁদতে বসি, ওরে মিলন, তোকে আমি ভুলতে পারি না রে, ভুলতে পারি না সেই প্রসাদের থালা থেকে প্রসাদ খাওয়া, আমার শাড়ির আঁচলে হাত মুখ মোছা। ওরে মিলন, তুই দেখা দে তুই দেখা দে। সেদিন আমি কাক ভরে স্বপ্ন দেখলাম, সে যেন ঠিক আগের মতো, বলা নেই কোয়া নেই কোথা থেকে এসে আমার প্রসাদের থালা থেকে একটা মিষ্টি মুখে নিয়ে বলছে, নাও শুরু করো বৌদি। আর আমি ততক্ষণে তোমার আঁচলে হাত মুখে মুছে নি। এই হতভাগা, এ তুই কি করলি? আমার শাড়ির আঁচলে তুই হাত মুখ মুছলি, পিমড়ে ধরবে যে। ও এতটা বয়স হলো, সেই পুরনো অভ্যেসটা গেল না? সেই ছোটবেলা স্কুল থেকে ফিরে খাওয়ার পর হাত মুখ ধুয়ে আমার শাড়িতে সেই যে হাত মুখ মোছা শুরু করেছিলি, আজও তুই দেখ ভাই, মেজো বউয়ের শাড়িতে যেন কোনোদিন হাত মুখ মুছবি না। মুছবো না বৌদি, মুছবো না। মেজো বৌদির শাড়িতে আমি কোনো দিনই হাত মুখ মুছবো না। কেন জানো? ওই আধুনিকা মেজো বৌদির রং বেরঙের শাড়িতে লেগে আছে কত অশ্লীল নাচ গানের ছন্দ। আর তোমার শাড়িতে আছে কেমন যেন একটা মামা গন্ধ। बनके तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। बनके तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। रख तुझे पलकों तले पूजा करूं तेरी, तुझे बता तेरे सिवा क्या जिंदगी मेरी। मैं तेरे सपनों की रंग में गला
तेरी उंगली पकड़ के चला, ममता की आंचल में पला। माँ तू मेरी माँ, मैं तेरा लाडला। माँ तू मेरी माँ, मैं तेरा लाडला, मैं तेरा लाडला, मैं तेरा लाडला। বড় বউ মিলন মিলন বলে ডেকে আর কোনো লাভ হবে না। বড় বউ হাজার ডাকলে নিষ্ঠুর ভগবান তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে না। তা যদি দিত তাহলে কি তোমার আমার মনে এমনি করে আঘাত দিতে পারতো? বেঈমান নেমো খারাপ কোথাকার, নেমো খারাপ। ওগো তুমি কাকে কি বলছো? আমি ভগবানকে বলছি, ওই পাষাণ দেবতাকে জিজ্ঞাসা করছি। আমি না হয় ভুল করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তুমি কেন তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে? বলো কেন কেন কেন? তোমাকে সকাল থেকে কতবার কাঁদতে মানা করেছিলাম, সেই কাঁদছো। ঠিক আছে, তুমিও কাঁদো আর আমিও কাঁদি, দেখি কে কার কান্না থামায়। বুঝেছি বুঝেছি বড় বউ, বুঝেছি। আমি কান্নাকাটি করছি বলে তোমার হিংসে হচ্ছে, হিংসে হবে তো। তুমি যদি মেয়ে মানুষ হতে তাহলে বুঝতে পারতে হৃদয়ের কি যন্ত্রণা। আর তুমিও যদি পুরুষ মানুষ হতে তাহলে তুমিও বুঝতে পারতে যে এই পুরুষ মানুষের বুকের মধ্যে লুকিয়ে রয়েছে কি মর্মভেদী বেদনা। ওগো ওগো তুমি আর কেঁদো না, পাহাড় কাঁদলে যে সাগরে বন্যা বয়ে যাবে। তবুও আমাকে কাঁদতে হবে বড় বউ। এই সৃজন ভট্টা যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভুলের জন্য তাকে সারা জীবন কাঁদতে হবে, কাঁদতে হবে। কাঁদতে তো হবেই, ভুল করেছো তার শাস্তি পেতে হবে না? আচ্ছা আচ্ছা বড় বউ, ভুল কি আমি একা করেছি? ভুল তুমি করনি। কি বললে? ভুল আমি করেছি? 100 বার করেছো, 1000 বার করেছো। কেন কেন সেদিন তুমি সকলের সামনে বললে না হতভাগাটা ভুল করেছে? তুমি তুমি তাকে ক্ষমা করে দাও। সেদিন তো আমি সেই কথাই বলতে চেয়েছিলাম। যখন মিলন আর মালাকে নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিলাম, তুমি তো আমাকে ধমক দিয়ে বলেছিলে। আমি কি বলেছিলাম বড় বউ, কি বলেছিলাম? বলেছিলে বড় বউ তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ছেলের মতো মিলনের মিলনের মুখ দেখবে। ভগবান ভগবান, আমি কখন কি বলতে কি বলে ফেলেছি? বড় বউ বড় বউ, আজ আমি আমার কথা ফিরিয়ে দিচ্ছি। বড় বউ, আজ আমি আমার কথা ফিরিয়ে দিচ্ছি। আজ তুমি তোমার কথা ফিরিয়ে নিলে কি হবে? আমি কি কোনোদিন তাদের ফিরিয়ে আনতে পারবো? বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বড় বউ, আমি আমার বুকের পিপাসা মেটাবার জন্য তোমার কাছে অঞ্জলি পেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি তুমি তৃষ্ণার আর বিন্দু জল দিলে না, দিলে উত্তপ্ত মরুভূমির মুঠো মুঠো বালি। খালি খালি ওসব কথা কেন বলছো? 18টা বৎসর কাটিয়ে দিলে, নিজের সঙ্গেই নিজেই লোকচুরি খেলে। আমার জীবনের উত্তর মেরুতে আজ অনুশোচনার বরফ, বিজনের গায়ে লেগেছে আত্মসুখের বাতাস। আমার স্বপ্ন আকাশের সুখ তারাটা ওই পশ্চিম আকাশে একটু একটু করে ডুবে যাচ্ছে। আমি এই উত্তর কোথায় পাবো বড় বউ? বলো না, বলো, কে দেবে, কে দেবে উত্তর? উত্তর উত্তর তুমি কোথায় খুঁজে পাবে? তোমার নিজের দোষেই তো সংসারটার এমন হাল হয়েছে। না হলে মিলনের গলায় মালা না দিয়ে মেজ ঠাকুরপো বাড়ির বাইরে বেরিয়ে যায় কি করে? তুমি ব্যথা পাবে বলে ওদের দুর্ব্যবহারের কথা আমি তোমাকে কিচ্ছু বলিনি, আমি তোমাকে কিচ্ছু বলিনি। না যাই, ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে আসি। এই যে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ঠাকুর ঘরে। তাহলে রান্নাঘরে কে যাবে? রান্নাঘরে তুই কেন যাব? আমাদের তো 10 দিন করে রান্না করার পালা, কাল আমার পালা শেষ হয়েছে, আজ তোমার পালা। তা আমি জানি মেজো, আজ আমার শরীরটা ভীষণ ক্লান্ত, তাই আজকের দিনটা তুই চালিয়ে নে, পরে একদিনের ভাগে আমি বাড়িয়ে নেব। না না, ওসব বাহানা আমার কাছে চলবে না, আজ তোমাকেই রান্না করতে হবে। আমাকেই রান্না করতে হবে? অবশ্যই, তোমার পালা রান্না করতে গিয়ে আমি তো টিভি দেখাটা মিস করতে পারবো না। কি বললি মেজো? মিলনের মৃত্যুর দিনে তুই টিভি চালিয়ে সিরিয়াল দেখবে? কেন দেখবে না বর্দি? মরা দেওয়ারের ছবি দেখার চেয়ে সিরিয়ালে
একটা মেয়ে দুবার তিনবার করে বিয়ে হওয়া দেখতে এখনকার রঙ্গিনীদের তো বেশি পছন্দের। কি বলি তুই দাদা? ঠিকই বলেছি, ছেকে ছেকে সত্য কথা বললে আমার অবস্থা খারাপ। তোর মতে ছোট হয়েছে হবেই তো রে বোন, এই সুন্দর সুখের সংসারটা নিয়ে তুই তো ছত্তিচ্ছন্ন করছিস। দাদা তোমরা নিজেরা তর্ক করছো কেন? তুই এখান থেকে যাবি? সবে মাত্র তো এলাম, যাওয়ার কথা বলছিস কেন? দেখ বর্দির পানি চেয়ে দেখ, সকাল থেকে মরা দেওয়ারের জন্য কাঁদছে। তাই আমার মনে হচ্ছে বর্দি হচ্ছে দেবী আর তুই হচ্ছিস দানবী। দাদা মেজো তুই চুপ কর, আমি উজ্জ্বলকে বুঝিয়ে বলছি। ভাই উজ্জ্বল, তুমি চামেলির দাদা, তাই দাদা হয়ে ছোট বোনকে অমন কথা বলতে নেই ভাই। ঠিকই বলছি বর্দি, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। তবুও তোমাকে একটা কথা বলে যা, কুকুর মানুষকে কামড়াতে পারে কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে না, কিছুতেই না। এই তুই বড় গিন্নিকে দিয়ে আমাকে অপমান করলি কেন? তোর মতো মহিলার আমার মান অপমান। যা যা টিভি দেখে যা। দেখবই তো, আমি কি এবারে রাঁধুনি যে প্রত্যেকদিন আমাকে রান্না করতে হবে? আমি আমার ভাগের কাজ শেষ করেছি, ওই বড় গিন্নির ভাগের কাজ আমি করব কেন? রান্নার ভাগের মতো, এই সংসারে কাজের ভাগের মতো তুই যদি বর্দির ভালোবাসা ভাগ করতে পারতিস, কর্তব্য ভাগ করতে পারতিস, স্নেহ মায়া মমতা ভাগ করতে পারতিস, তাহলে ভাবতাম যে তোর ভাগের হিসাবটা কারেক্ট। ওই বড় গিন্নি বুঝি তোকে জ্ঞানের ট্যাবলেট খাইয়েছে? সত্যি চাবেলি, অদ্ভুত অদ্ভুত তো চরিত্রের পুঞ্জি। এই উজ্জ্বল, তুই কিন্তু মুখ সামলে কথা বলবি। আরে তুই তো ভিন্ন পথেই চলছিস। হ্যাঁ চলবই তো, কারণ তোমার আর চামেলির পথ চেয়ে নর্দমার নোংরা কাদা। তুমি ওর বাড়াবাড়িটা সহ্য করছো কি করে? আরে দীপক তো সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না। সহ্য না করলে আমিও কিন্তু সহজে ছাড়বো না। এই তুই আমার কি করবি? হ্যাঁ আমি বুঝিয়ে দেব আজ থেকে তুমি কোন পথে চলবে। এই বিজন ভট্টাচ কোনোদিন তোর কথা শুনবে না। না শুনলে এই উজ্জ্বল 1 ইঞ্চিও হেলবে না। ওই ওই তুই আমাকে নিয়ে কি ভেবেছিস বলতো? কি ভেবেছিস শুনবে? তোমার কণ্ঠ থেকে কবিতা হারিয়ে গেল কেন? আরে হারাতেই পারে, কারণ এখন আমি ব্যবসায় মন দিয়েছি। ব্যবসায় মন দিয়েছো না? 11 বছর ধরে একটু একটু করে ওই মাকড়সার জালে তুমি জড়িয়ে পড়েছো। চুপ কর বলছি। আর একটা কথা বললে এ সংসারে তোর আর আশা হবে না। ওর মতো মেয়ে যে সংসারে বউ হয়ে আসে, সে সংসারটা শুধু সং হয়ে যায় রে, একটুও সার থাকে না। কি হলো তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমাদের কি কারো খেয়াল নেই? আজ থেকে 11 বছর আগে এমনি একটা দিনে আমাদের ছোট ভাই ছোট বৌমা নদীতে ঝাঁপিয়ে পড়ে জীবন বিসর্জন দিয়েছিল। না না গো না, ওরা সে কথা কেউ মনে রাখেনি। সুখের মোড়কে দুঃখটাকে ঢাকা দিয়ে ফেলেছে। কি বললে? বর্দি তো ঠিক কথাই বলেছে। তোমরা দুজনে মিলে এই সুখের সংসারটাকে দুঃখের সাগরে ভরিয়ে দিচ্ছ। ও বড় গিন্নির সাথে সাথে থেকে তোর এই শিক্ষাই হয়েছে বুঝি? অতএব বাড়তারি না করে এক্ষুনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এই যা, বেরিয়ে যা। তোমরা কি করছো? ছাড়ো ছাড়ো। ওগো আমাদের সংসারের কি হাল হলো? গেল সব গেল। আমি যে সবকিছু হারিয়ে স্বপ্নে জাল বুনেছিলাম, মিলন রাগিনীর মালা গেঁথেছিলাম মনোবিনার তারে, হৃদয়ের হারের কুটিতে কুটিতে বসিয়েছিলাম খুশির মুক্ত চুনি। আজ আমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। কেন এমন হলো? কেন কেন উজ্জ্বল উজ্জ্বল অভাগিনী বড় বউ তার ব্যর্থ জীবনের হিসাব খুঁজে বেড়াচ্ছে এক অর্থহীন মানুষ গড়া কারিগরের কাছে। আমি কি উত্তর দেব? উজ্জ্বল বলো, আমি কি এর উত্তর দেব? তুমি আর কি উত্তর দেবে? শুনবে তোমরা আমার বোবা মুখের উত্তর শুনবে? তাহলে শোনো। আমি আকাশে ওড়ার স্বপ্ন দেখে মোমের পাখনা লাগিয়েছিলাম। আমি রাতের আকাশে গুনতে চেয়েছিলাম তারার সংখ্যা কত। আমি সমুদ্রে তীরে বসে ঢেউ গুনতে গুনতে তীরের শেষে হিসাব মেলাতে চেয়েছিলাম, কিন্তু আমার সারা জীবনের সমস্ত হিসাব আজ গরমিল হয়ে গেল। বড় বউ আজ গরমিল হয়ে গেল। আমি সুখের লাগিয়া এঘরো বাঁধিলু অনলে পুড়িয়া গেল। অবিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। আমি হেরে গেলাম বড় বউ, জীবন যুদ্ধে আজ আমি হেরে গেলাম।
আমার দিলের বিলে লিখে দেবো তারা আমার দিলের বিলে লিখে দেবো তারা লাল রে প্যারি লাল রে আমার প্যারি লাল রে আমার মনের ভাবে ফেসে যাবে তেরি মাল রে আমার মনের ভাবে ফেসে যাবে তেরি মাল রে আমার প্যারি লাল রে প্যারি লাল রে আমার প্যারি লাল রে প্যারি লাল রে আমার প্যারি লাল রে। বন্ধ করো, নাচ গান বন্ধ করো পাপিয়া। তোমাকে ওই যাত্রা থিয়েটারে অভিনয় করার জন্য ওই নাচ গান আর প্র্যাকটিস করতে হবে না। কেন জামাই বাবু, আপনি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছেন নাকি? আরে না না, আমি বাইরে। তবে দীপক দা না একটা দাহু পেয়ে গেছে। কি করে পেল? তার ওই ছোট বোনের বাড়িতে রাজনীতি ঢুকে দিয়ে ওই সুজন ভট্টাচার্যের মনোবলটা একেবারে ভেঙে দিয়েছে। তাই ওরা স্বামী স্ত্রীতে হাওয়া বদল করতে ওই বাইরে চলে গেছে। তা না হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে আমার অভিনয় বন্ধ করার সম্পর্কটা কি? আরে আছে ওই দীপক বাবুরা আর তোকে নিয়ে মনে প্রাণে খুবই ভালোবাসে। আমার পক্ষে তো কখনোই সম্ভব নয়। ওই শয়তান দীপক পানিগ্রাহীকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুই ঘৃণা করলে কি হবে? আমি তোকে তার কাছে বিক্রি করে আমি আমার আখেরটা গুছিয়ে নিতে চাই। তোমার আখের গোছানোর জন্য আমি তো আর নিজেকে বিক্রি করে দিতে পারি না জামাই বাবু। সালে কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছিস সে খেয়াল তোর আছে? সালে বেগরবাই করবি না। একটু পরে দীপক বাবু এ বাড়িতে আসবে, সে যা বলবে তোকে তাই করতে হবে। জামাই বাবু, এই কথাটা আমি তোকে জানিয়ে দিয়ে গেলাম। না, আমি আর দীপক পানিগ্রাহীর কোনো কথা শুনবো না। আমি আমার ভালোবাসার পুরুষ উজ্জ্বলের হাত ধরে এখান থেকে পালিয়ে যাব। আর যতদিন না পালাতে পারি আমি শুধু অভিনয় করব, অভিনয়। নিজের সঙ্গে নিজের অভিনয় করে আর কতদিন চলবে পাপিয়া? কি উজ্জ্বল তুমি এসেছো? না এসে কি থাকতে পারি? তোমার ভালোবাসার টান যে আমাকে টানতে টানতে তোমার কাছে নিয়ে এসেছে। কিন্তু তুমি কি জানো আমার শয়তান ভগ্নিপতি ওই দীপক পানিগ্রাহীর কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। তোমাকে বিক্রি করলেও তোমার ভালোবাসাকে তো বিক্রি করতে পারেনি পাপিয়া। উজ্জ্বল তুমি বোধহয় সব ঘটনা জানো না। জানি তুমি যা বলতে চাইছো আমি সব জানি। ওদের চরিত্র আমি ভালো করেছি। কেন তুমি আমার কাছে এসেছো উজ্জ্বল, বলো কেন? পাপিয়া, বন্যার জলে ঘর ভেসে যায় ঠিকই, কিন্তু ভেসে যাওয়া অপরাধ তো ঘরের নয়, বন্যা উজ্জ্বল প্রচন্ড ঝড়ে ফুল ঝরে যায়। তাই বলে কি নতুন করে ফুল ফোটে না পাপিয়া? উজ্জ্বল আমি তোমাকে কি করে বোঝাবো? আমার বুকের ভেতর কিনি দারুণ জ্বালা দাও করে জ্বলছে। পাপিয়া খেতে বসে থাকি, পাপিয়া চমকে উঠি। আমি ভাবতে পারছি না উজ্জ্বল, এখন আমি ভাবতে পারছি না এখন আমি কি করব। বলো উজ্জ্বল, তুমি বলো। সেই জন্যই তো বলছি পাপিয়া, চলো না এই নরক ছেড়ে অনেক দূরে চলে যাই। উজ্জ্বল তুমি রাঙা চেলির ঘমটা পরিয়ে তোমার স্মৃতিতে এঁকে দেবো সিঁদুরের আলপনা, আর কল্পনার রঙে নিজেদের রাঙিয়ে ছোট্ট একটা ঘর বেঁধে আমরা হারিয়ে যাব সুর আর গানের জগতে। উজ্জ্বল পাপিয়া, উজ্জ্বল পাপিয়া নতুন ডালে বাসা বাঁধা হচ্ছে। তোর সেই ভালোবাসার ডালটাকে আমি কেটে দেবো রে শালি। উজ্জ্বল মনে রাখিস, তোর এই ভালোবাসার মালটা দীপক পানিগ্রাহী খাঁচায় পোষা পাখি হলো। অনেক পাখি কিন্তু খাঁচা ভেঙে পালিয়ে যায় জামাই বাবু। সালে যাত্রা দলের ডায়লগ দিচ্ছিস বলে মনে হচ্ছে। জীবনের ডায়লগ যে নাটকের ডায়লগের চেয়েও সিরিয়াস মোহনদা। জীবনের সঙ্গে নাটক মিলবে কেন? উজ্জ্বল, আরে অভিনয় তো কবে থেকে ছেড়ে দিয়ে রাস্তায় ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিস। তা পাপিয়াকে ভালোবেসে এখান থেকে নিয়ে গিয়ে রাখবি কোথায়? ফুটপাতে? ভালোবাসা সঙ্গে থাকলে ফুটপাতে গিয়ে আমরা অনেক সুখে থাকবো জামাই বাবু। যদি আমার হাত থেকে বাঁচতে চাস, যদি দীপক পানিগ্রাহীর হাতে খুন হতে না চাস, তাহলে উজ্জ্বলকে নিয়ে দেখা স্বপ্নটা ওই জুতোর বুরুশ দিয়ে ঝেড়ে মুছে ওকে বাড়ি থেকে বের করে দে। নইলে তোর আর জীবন ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। তাহলে তুমিও শুনে রাখো মোহনদা, অন্ধকার যতই অন্ধকার হোক না কেন বেশি সময় কিন্তু থাকে না। অমাবস্যার একদিন পরে দেখা যায় দ্বিতীয়ার চাঁদ। তাই তোমাদের শোষণের ফান থেকে আমি পাপিয়াকে নিয়ে যাবই যাব। না তুমি আর এখানে এসো না, ওরা তোমাকে মেরে ফেলবে। ভালোবাসাকে বাঁচাতে যদি মরতে হয় আমি মরবো, তবুও তোমাকে এই কসাইখানায় ছেড়ে যেতে পারবো না পাপিয়া। উজ্জ্বল কোনোদিনও না। উজ্জ্বল আমি
দীপক পানিগ্রাহীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, রাখবো না, রাখবো না। জামাই বাবু, হ্যাঁ, মাত্র একটা চড় মারলাম, আর একটা চড় মেরে তোর এই সুন্দর মুখটাকে আমি এক চোরে একেবারে কাবু হয়ে গেলে গো পাপিয়া। ইস, চোরটা বড্ড লেগেছে না? দেখি 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 দেখি, ও মা, গালে 5টা আঙুলে দাগ বসে গেছে গো পাপিয়া। এই পাপিয়া, তোমার গালে একটু হাত বুলিয়ে। আর দয়া দেখাতে হবে না। তা মোহনচাঁদ বাবু, দাদা পাপিয়া পাখিটা কেন ভালো কথা কয় না? আরে যা না, যা যা যা, ওই দীপক বাবুর সামনে গিয়ে তুই একটু হেসে কথা বল। আমার পিউ পিয়া, এসো আমার কাছে এসো, আমার মুখের দিকে চেয়ে একটু মিষ্টি করে কথা বলো, যেন মনে হোক পাপিয়া পাখিটা কদম গাছে ডালে বসে ডাকছে। চোখ গেল, চোখ গেল, একটু মিষ্টি করে কথা বলো। হাসবে না দীপক বাবু, দীর্ঘদিন ধরে আমার সর্বনাশ করে হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা? না না না, ওটা আমার রাজনীতির সংবিধানে আর নেই। আরে ওটা তো দাদা অপারেশন করে তার শরীর থেকে বাদ দিয়ে দিয়েছে। সেটা আমি অনেক আগেই বুঝেছি। লজ্জা থাকলে কি নিজের বোনের সংসারে এভাবে লালসা থাবা বসাতে পারতো? শুধু ওখানে নয়, এখন আমি থাবা বসাবো তোমার বুকে। আমি দীপক পানিগ্রাহী, এখন আমার অনেক কিছুই চাই। তাই তোরা যে যা বলিস ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। তাই তোমাকে নিয়ে আজ আমি একটু কানামাছি খেলতে চাই। কানামাছি ভো ভো, যাকে পাবো তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবো তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবো তাকে ছো। তোমার সব কুকিপুর কথা আমি সকলের কাছে প্রকাশ করে দেব। আমি তোমাকে একটা ভালো চাকরি দেব। চাকরি? হ্যাঁ রে, মাত্র 1 বছরের জন্য। কিসের চাকরি? অভিনয়। আমি আর অভিনয় করব না, আমি বিয়ে করে সংসার করব, সংসার। তাহলে তোর এই সুন্দর মুখটাতে অ্যাসিড ঢেলে ওই মুখটা আমি পুড়িয়ে দেব রে সালে। তাই দেবেন জামাই বাবু। তবু অভিনয় চাকরি আমি কিছুতেই করতে পারবো না জামাই বাবু, আমি কিছুতেই পারবো না। আমি তোমার দুটো পায়ে পড়ে। পায়ে ধরে কেঁদে কোনো লাভ হবে না। ওঠ সালে, যা দেবক বাবুর সামনে গিয়ে বল আমি রাজি। আমি? তুমি হ্যাঁ বললে এই টাকার বান্ডিলটা আমি তোমার জামাই বাবুর হাতে তুলে দেবো। আমি? বল তুই রাজি। আমি? বলো তুমি রাজি? আমি রাজি। এবার বলুন, আমাকে কিসের চরিত্রে অভিনয় করতে হবে? তোমাকে একটা বিধবা বউয়ের চরিত্রে অভিনয় করতে হবে। বিধবা বউ? হ্যাঁ, আমি তোমাকে সব শিখিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো, তুমি সবকিছু মুখস্থ করে নেবে। আপাতত তোমাকে 2টো কথা মনে রাখতে হবে। 2টো কথা? তা প্রথম কথা হলো সেই বিধবা বউয়ের নাম মালা, আর দ্বিতীয় কথা হলো তোমার মৃত স্বামীর নাম মিলন। মিলন? শালা এইটুকু কাজের জন্য আমাকে এত নির্যাতন সহ্য করতে হলো? জামাই বাবু, তুমি টাকা গুনতে থাকো, আর আমি ততক্ষণে পাটটা মুখস্থ করে ফেলি। আমার নাম মালা, আমার স্বামীর নাম মিলন। আমার স্বামীর নাম মিলন, আমার নাম মালা। বাবা বাবা বাবা, আপনারা সকলে শুনো, আমি এখন যাচ্ছি ওই ভট্টাচ বাড়ির বিধবা ছোট বউয়ের চরিত্রে অভিনয় করতে। আমার পাড়া নামটা সার্থক হয়েছে। আজ থেকে 11 বছর আগে আমি যখন বৈধবে জ্বালা সহ্য করতে না পেরে নদীর জলে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম, তখন এই হোটেলের এক বৃদ্ধ রাঁধুনি ঠাকুর পেছন থেকে আমার হাত টেনে ধরে বললেন, তুমি আত্মহত্যা করতে কেন যাচ্ছ মা? তারপরে আমার মুখে সব কথা শুনে তিনি আমাকে নিয়ে নৌকো উঠতে উঠতে বললেন, ভাগ্যিস আমি এই নৌকো নিয়ে হোটেলের বাজার করতে এসেছিলাম, তাই তো তোকে বাঁচাতে পারলাম মা। চল, আমি যে হোটেলে রান্নার কাজ করি, আজ থেকে তুই সেই হোটেলে না হয় ঝিয়ের কাজ করবি। হোটেলের মালিককে আমি মিছে করে বলে দেব তুই আমার বিধবা মেয়ে। বাবা শঙ্করের দয়ায় আমি যখন তোকে বাঁচাতে পেরেছি, তখন আজ থেকে তোর পুরনো নাম বাদ দিয়ে আমি তোর নাম রাখলাম শঙ্করী।
সেই থেকে আমি এই হোটেলে ঝিয়ের কাজ করি। 1 মাস আগে একদিন সকালবেলায় দেখলাম আমার বড় ভাসুর বড় যা বদল করতে এই হোটেলে উঠলেন। ওনারা তো আমাকে চেনেন না, তাই আমি হোটেলে ঝি হিসাবে ওনাদের কাছে গিয়ে বললাম, আরে এসো এসো বড় বউ এসো, খুব সাবধানে সিঁড়িতে উঠবে, সাবধানে। ঠিক আছে তুমি চলো তো, আমি ঠিক উঠতে পারবো। বাবু হ্যাঁ? আপনাদের কত নম্বর ঘর? আমার 10 নম্বর ঘর। তাহলে আপনাদের ব্যাগগুলো আমাকে দিয়ে আপনারা আমার সঙ্গে আসুন, আমি আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছি। তা তুমি কি হোটেলে কাজ করো মেয়ে? হ্যাঁ মা, এই কিছুদিন হলো আমি এই হোটেলে